সমস্ত ছাত্রছাত্রীদের এবং এডিজি স্যারকে আজকের ক্লাসে ওয়েলকাম জানাই। আজকে আমাদের অনলাইন ব্রিজ কোর্স ইন ফিজিক্স, সেটার আজকে 7th ক্লাস। আমাদের এখন বেসিক মেকানিক্স এবং ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স এই দুটো ক্লাস প্যারালালি চলছে। এই ব্রিজ কোর্সটা অর্গানাইজ করছে হলদিয়া গভর্নমেন্ট কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট, IQAC এবং দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল ইয়োর কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেল, এবং এটা সাপোর্টে আছে ফিজিক্স ডিপার্টমেন্টের অ্যালামনি অ্যাসোসিয়েশন। তো আমি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আপনি তাহলে ক্লাসটা শুরু করুন। আচ্ছা, আমি তোমার স্ক্রিনটা শেয়ার করে নিই। হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিন যা যা বলা হয়েছে তাই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, কিংবা আচ্ছা আমি আমার ভিডিওটাকে অফ করেই নিই, কারণ ব্যান্ডউইথে একটু অসুবিধা হতে পারে। আমরা এখনো অব্দি যে জিনিসগুলো করেছি সেটা হচ্ছে নিউটনের 3টে ল দেখেছি, নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। সেগুলো নিয়ে কিছু কথা বলেছি, আরো অনেক কিছু বলার থাকতে পারে, কিন্তু আপাতত যা বলেছি সেটা যথেষ্ট বলেই মনে হয়। এরপরে আমরা দেখেছি নিউটন সেকেন্ড ল ফর এ সিস্টেম অফ পার্টিকলস। অনেকগুলো কণিকা একসাথে মিলে যদি কোনো সিস্টেম তৈরি হয়, তার জন্য নিউটন সেকেন্ড ল কি আকার নেয়, এবং সেখানে আমরা দেখেছি যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। একটা হচ্ছে এরকম একটা আকারে লেখা যায়, আবার একই জিনিসকে আমরা এভাবেও লিখতে পারি। এইটা হচ্ছে মোট বহিস্থ বল, যেটা নেট এক্সটার্নাল ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ দ্য কমপ্লিট সিস্টেম। সেটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি যে মাস অফ দ্য হোল সিস্টেম ইনটু অ্যাক্সেলারেশন অফ দ্য সেন্টার অফ মাস। এই দুটো জিনিস একই, দুভাবে লেখা। আর নিউটনের সেকেন্ড ল আর থার্ড ল একসাথে ব্যবহার করে আমরা দেখিয়েছিলাম যে এটা বহিস্থ প্রযুক্ত বলের সঙ্গে সমান। আবার আমরা আগের দিন এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছিলাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর দেখিয়েছিলাম যে পয়েন্ট পার্টিকেলের জন্য ডিএলডিটি হচ্ছে টক, যেটা আর ক্রস এফ, আর সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য মোট অ্যাঙ্গুলার মোমেন্টাম সিস্টেমটা যদি এ ক্যাপিটাল এল হয়, তাহলে আমরা দেখিয়েছিলাম এটা হচ্ছে এক্সটার্নাল টক এর সঙ্গে সঙ্গে। এখানে এটা ব্যবহার করে এবার আমরা একটা অঙ্ক, যেটা হয়তো তোমাদের সবারই চেনা, সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে এরকম যে একটা নততল বা ইনক্লাইন প্লেন দিয়ে গড়িয়ে একটা সিলিন্ডার নিচে নামছে। সেটাতে যাওয়ার আগে আমরা আরো সহজ একটা জায়গা দেখে নিই, যে ধরো একটা পুরোপুরি হরাইজন্টাল সারফেস আছে, তাতে আমি একটা চাকা, সেটা একটা সিলিন্ডার হতে পারে, সিলিন্ডারটা হলে ভাবতে সুবিধা হবে যে চাকাটা তো শুধু আমরা যখন ছবি আঁকি তখন ক্রস সেকশনে গোলের মতো দেখায়, কিন্তু আসলে সেটা একটা ডেপথ আছে। এইরকম একটা চাকাকে আমি শুধু ক্রস সেকশনে দেখছি না যে সেটা গোলই দেখাচ্ছে। ধরো আমি এই দিকে ঘোরালাম, তাকে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিলাম। এখানে ওমেগাটা আমি ভেক্টর হিসেবে আঁকছি না, যদি ওমেগা ভেক্টর কথাটা অবশ্যই এটা মানে হয়। আপাতত আমি ওমেগার মানটাই শুধু বলছি। আমি এদিকে ঘোরাচ্ছি আর ওমেগার মান একটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত ডিগ্রি, কত রেডিয়ান ঘুরছে এক সেকেন্ডে। এরকম একটা চাকা যদি ধরো আমি বাই বাই করে ঘুরিয়ে মাটিতে রেখে দিই, এটাকে নামিয়ে আমি গোটাটাকে মাটিতে নিয়ে এলাম। এইবার প্রশ্ন হচ্ছে এটা কোন দিকে এগোবে? কেউ বলতে পারবে এটা কোন দিকে এগোবে? এবার এই চাকাটা যেটা ঘুরছিল, এরকম ভাবে ঘুরছিল যেভাবে আমি দেখিয়েছি, এবার সেটা কোন দিকে এগোবে? প্রশ্ন হচ্ছে এই যে একটা চাকা আছে, ধরো
সাইকেলের চাকা হতে পারে, সাইকেলের চাকা পুরো ধরো একটা চাকা, আমি সেটাকে ঘুরিয়েছি, আকাশে রেখেই ঘুরিয়েছি, ঘুরছে এরকম ভাবে, এদিকে ঘুরছে যেভাবে ছবিতে দেখিয়েছি, এটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এই তিনটা হচ্ছে ঘোরার দিকটা, কোনো একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে ঘুরছে সে কৌণিক বেগে। এবার আমি সেটাকে মাটিতে নামিয়ে রাখলাম, এই নিচের এটা হচ্ছে মাটি, এইবার সে কোন দিকে এগোবে? মানে চাকাটা কোন দিকে যাবে এবারে বলছেন? হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি। সামনের দিকে যাবে তো। আচ্ছা, এইখানে বড় সমস্যাটা সামনের দিক, মানে এটা কি কি বলে, ডান দিকে যাবে কেন? আচ্ছা, প্রথমত ডান দিকটাকে তোমার সামনের দিক বলে মনে হলো কেন? বাদিকেও তো সামনের দিক হতে পারে, তাই না? হ্যাঁ। এবার ঠিক আছে, তাহলে সামনের দিক বলে কোনো কথা এখানে সত্যি সত্যি হয় না, যদিও এরকম চাকা ঘুরিয়ে দিলে যদি মাটিতে থাকে তাহলে কোন দিকে যায় সেটা যেহেতু আমরা সবাই জানি, সেহেতু আমাদের মাথায় প্রথমে ওটাকেই সামনের দিক বলে মনে হয়। তুমি যে কথাটা বললে এটা সামনের দিকে যাচ্ছে, এটা কিন্তু মোটামুটি আমরা প্রায় সবাই তাই বলে, হ্যাঁ। কিন্তু সমস্যাটা কি ওই জন্যই বলে লোকের মাথায় কিন্তু আগে থেকে ঢুকে বসে আছে চাকাটা ওই দিকে এগোবে, তুমি বলছো ডান দিকে যাবে, ঠিক আছে আমি মানছি ডান দিকে যাবে, কিন্তু কেন যাবে? না, চাকাটা যখন ঘুরছে তখন ওটার উপর মাটি থেকে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে ওইদিকে, কোন দিকে? মানে ডান দিকে। কেন? কারণ কি চাকাটা মানে যেখানটা পয়েন্ট অফ কন্ট্যাক্টে তো একটা বাদিকে টর্কের জন্য বাদিকে একটা ফোর্স হবে, এটার জন্য ফ্রিকশন উল্টো দিকে কাজ করবে। কথাগুলো প্রায় ঠিক বলছিলে কিন্তু বেশি বলে ফেললে। টর্কের জন্য বাদিকে ফোর্স হবে এরকম, টর্কের জন্য ফোর্স হয় না। টর্ক আর ফোর্স দুটো রিলেটেড জিনিস, বরং ফোর্সের জন্য টর্ক হয় তাও বলা যেতে পারে, টর্কের জন্য ফোর্স হয় এই কথাটা কোনো মানে হয় না। তুমি যেটা বলছো ঠিকই বলছিলে, সেটা হচ্ছে মাটিতে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা প্রথমত ফ্রিকশন যে হচ্ছে সেটা মাটির আর চাকার মধ্যে ব্যাপার, তার থেকে বড় কথা হচ্ছে মাটি এবং চাকার পয়েন্ট অফ কন্ট্যাক্টের মধ্যে ব্যাপার, তার বাইরে না, তাই তো? এবার এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেটা কোন দিকে যাচ্ছে? সেটা যাচ্ছে পেছন দিকে। পেছন দিকে কথাটা আবার সে আমি ভুল কথাটাই বলছি, সেটা বাঁ দিকে যাচ্ছে, তাই তো? মাটির সাপেক্ষে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বাঁ দিকে যাচ্ছে। এবার ফ্রিকশনের কাজটা কি? ফ্রিকশনের কাজ হচ্ছে দুটো সারফেসের মধ্যে রিলেটিভ মোশনকে বন্ধ করার চেষ্টা করা, অন্তত বন্ধ করার চেষ্টা করা। সেক্ষেত্রে গোটা চাকাটা কি কোন দিকে যাচ্ছে ইত্যাদি সেটা কিন্তু আদৌ এখানে বিবেচ্য নয়, কারণ মাটি কিন্তু বাকি চাকার সাথে তার কোনো সম্পর্ক নেই। মাটির সাথে সম্পর্ক হচ্ছে চাকার যে অংশটা তাকে ছুঁয়ে আছে সেই জায়গাটা। এখন সেটা যেহেতু বাদিকে যাচ্ছে, সেই গতিটাকে বন্ধ করার জন্য মাটি কি করবে? এই চাকাটার উপর ডান দিকে একটা ফ্রিকশন ফোর্স দেবে। আচ্ছা, আমি এফ না লিখে এটাকে ক্যাপিটাল এফই লিখি, কারণ নইলে অন্য জিনিসের সাথে গুলিয়ে যেতে পারে। এটা হচ্ছে আবার ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্সের জন্য মাটিটার জন্য চাকাটা, মানে এই ফ্রিকশন ফোর্সটা তো এক্সটার্নাল ফোর্স। এখানে এটার উপর কি কি এক্সটার্নাল ফোর্স আছে হচ্ছে কিন্তু তিনটে। একটা হচ্ছে তার ওজন আছে, চাকার ভর যদি এম হয় তাহলে এম জি নিচের দিকে আছে, মাটি থেকে একটা এন আছে, আর একটা ফ্রিকশন ফোর্স আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই গোটা সিস্টেমটা যে নড়ছে তার মধ্যে কিন্তু বিভিন্ন অংশের নড়াটা বেশ গন্ডগোলে। মানে যখন এটা জাস্ট সার্কুলারলি মুভ করছিল, যখন জাস্ট ঘুরছিল, তখন তাও বিভিন্ন অংশের গতিকে আমরা খুব সহজেই বোঝাতে পারছিলাম। এগুলো একটা কেন্দ্রের চারদিকে তারা সবাই আলাদা আলাদা বেগে, কেন্দ্র থেকে দূরত্ব অনুযায়ী আলাদা আলাদা বেগে আলাদা আলাদা ত্বরণ দিয়ে ঘুরছিল। এবার যখন সেটা মাটিতে পরে গড়াতে শুরু করবে তখন কিন্তু গতিটা আরো অনেক বেশি গোলমেলে হয়ে যাবে, তাই না? আমি যদি আলাদা আলাদা বিন্দু দেখি, ধরো এই বিন্দুটার গতিটা দেখার চেষ্টা করি, তাহলে এই বিন্দুটা ঘুরছে আবার তার সাথে সাথে এটার সাথে এগোচ্ছে, এই গতিটা কিন্তু দেখতে বেশ গোলমেলে। এবং তার জন্য যে বেগ বা বেগটা হবে, কিন্তু আমরা খেয়াল রাখতে হবে যে এখানে যে বিন্দুটার গতি সবচেয়ে সহজ হবে সেটা হচ্ছে ভর কেন্দ্রটা, তাই তো?
কিভাবে বিহেভ করবে, যেন মোট বাইরে থেকে যে বলটা আছে সেটাই যেন তার উপর কাজ করছে। এখন বাইরে থেকে বল তো এখানে তিনটে আছে, এমজি, পেনটা ছোট করে নিচের দিকে এমজি, উপরের দিকে এন, আর ডান দিকে এফ। এখন এর মধ্যে একটা জিনিস আমরা দেখতেই পাচ্ছি যে এমজি আর এন কিন্তু সমান। কেন সমান? কেন সমান কেউ বলতে পারো? এমজিটা কেন এন এর সঙ্গে সমান? এমজি আর এন সমান না হলে মানে ওপর নিচে মানে কোনো একটা ফোর্স বেশি হয়ে গেলে তো সেই দিকে এসে চলে যাবে। কি চলে যাবে? সেটা কি টাকাটা গোটা না ভর কেন্দ্রটা? ভর কেন্দ্রটা। ভর কেন্দ্র, ঠিক। চাকা গোটাটা কি করবে সেটা অনেক গোলমেলে গতি হতেই পারে, আবার কিন্তু ভর কেন্দ্রটা অন্তত মোট এক্ষেত্রে ভর কেন্দ্র কোন দিকে চলছে? ভর কেন্দ্র যেহেতু এই চাকাটা ঠিক মাঝখানে আছে, চাকাটা যদি এটা অনুভূমিক পথে গড়িয়ে যায় তাহলে ভর কেন্দ্রটাও কিন্তু তার থেকে ঠিক ওই আর হাইট উপরে থাকতে হবে তাকে সবসময়। তার মানে সে যেভাবেই নড়ুক না কেন সে কিন্তু অনুভূমিক দিকেই নড়বে। কাজেই ভর কেন্দ্রটাও অনুভূমিক দিকেই চলছে। তার কোনো ত্বরণ যদি থাকেও, এবং আছে তো বটেই, কারণ প্রথম দিকে কিন্তু একদম প্রথমে যখন সে শূন্যে বাইরে ঘুরছিল তখন কিন্তু সে সামনে এগোচ্ছিল না, কাজে তখন তার বেগ শূন্য ছিল। এখন সে সামনের দিকে এগোচ্ছে, কাজে তার একটা বেগ এসেছে। এই যে নতুন বেগটা এলো যেটা আগে ছিল না, তার মানে ত্বরণ আছে। সেই ত্বরণটা কেন হচ্ছে না? বল আছে বলে। কিন্তু সেই ত্বরণটা শুধুমাত্র কিন্তু অনুভূমিক দিকে। তাহলে এই যে ফ্রিকশনাল ফোর্স এফ, সেটা তার এই গোটা চাকাটার মোট ভর ইন্টু তার ভর কেন্দ্র যে ত্বরণ যেটা অনুভূমিক দিকে তার সাথে সমান হয়। তাই তো আমি যদি মান দিয়েও লিখি তাহলে আমরা পাবো এফ হচ্ছে এম ইন্টু এ, যেখানে এ হচ্ছে ত্বরণের মান। তাই তো এই এফটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এখন এই যে চাকাটা এর উপর কিন্তু এটা তো শুধুমাত্র এগোচ্ছে না, এর সাথে সাথে গড়াচ্ছে বা ঘুরছে। তাহলে এইবার আরেকটা জিনিস আমরা ভাবতে পারি যে এই যে এম এ মানে এম ডিভি ডিটি ইকুয়াল টু এফ, এরকম একটা সমীকরণ তো পেলাম। এর সাথে কিন্তু আরেকটা জিনিসও পাবো, সেটা হচ্ছে এটার যে মোমেন্ট, এটার যে অ্যাঙ্গুলার মোমেন্টটা, সেটা এর অ্যাঙ্গুলার মোমেন্টটা কত হবে? এটা সিলিন্ডার যদি গড়ায় এইরকম একটা অক্ষ বরাবর, তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টটা কত হয়? যদি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে গড়ায়, এটা কি তোমরা জানো? অ্যাঙ্গুলার মোমেন্টাম আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে সম্পর্ক কি? স্যার বিষয়টা আরেকটু একটু বলুন। না, এখানে তো আমরা বললাম যে ভরকে একটা সমীকরণ আমরা ব্যবহার করছি যে আমরা জানি যে ভর কেন্দ্রে যে গতি হয় সেটা মোটামুটি না, সেটা গোটা বাইরের বলটা যদি শুধুমাত্র ভর কেন্দ্রের উপরেই কাজ করতো আর ভর কেন্দ্রে যদি শুধু গোটা ভরটা থাকতো তাহলে সেরকমই হয়। তাহলে এই যে এম ইন্টু ডিভিডিটি, যেখানে ভি হচ্ছে ভর কেন্দ্রের বেগ, সেটা নিয়ে আমরা কিন্তু সমীকরণটা পেয়ে গেছি। এটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে এমজি ইকুয়াল টু এন, যেটা আমার আসলে কোনো কাজে এই মুহূর্তে লাগছে না, কারণ এটাতে শুধু বলা যাচ্ছে যে ভর কেন্দ্রটা উপর নিচে যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই গোটা জিনিসটা ঘুরছেও। তাহলে আমার তো এই যে ডিএলডিটি ইকুয়াল টু টর্ক, এই সমীকরণটা কাজে লাগাতে পারি নিশ্চয়ই। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে ভ্রামকের সঙ্গে সমান, তাই তো? বাইরে থেকে যে ভ্রামক আছে তার সঙ্গে সমান। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে কৌণিক বেগ তার সাথে কৌণিক ভরবেগ এর যে সম্পর্ক সেটা কি? স্যার এটা সম্পর্ক হচ্ছে এল ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর। এম ওমেগা স্কয়ার আর, এটা কি ঠিক? আই ওমেগা হবে স্যার। আচ্ছা, প্রথমত এম ওমেগা স্কয়ার আর বোধহয় নয়, তুমি যেটা বলতে চাইছিস হচ্ছে এম আর স্কয়ার ওমেগা, তাই তো? হ্যাঁ হ্যাঁ সরি, এম আর স্কয়ার ওমেগা। এম ওমেগা স্কয়ার আর টা অন্য একটা জিনিসের ফর্মুলা, কিন্তু এখানে তুমি এম স্কয়ার আর ওমেগা বলতে যাচ্ছিলে। সেটা কিন্তু ঠিক হতো যদি এই চাকাটা শুধুমাত্র সারফেসে এরকম একটা চাকা শুধু রিং হতো,
মানে গোটা ভরটাই যদি আর দূরত্বে থাকতো। আপাতত আমরা সলিড সিস্টেম এগোচ্ছি, কাজে সেখানে কিন্তু ভিন্ন কণা ভিন্ন দূরত্বে আছে, তাই সেখানে এমআর স্কয়ার হবে না, কিন্তু যেটা সামেশন অফ এমআর স্কয়ার হবে স্যার। হ্যাঁ, ওই সামেশন অফ এমআর স্কয়ার কোনো জিনিস পাওয়া যাবে, সেটা হচ্ছে এল ইকুয়াল টু আই ওমেগা। এটা তোমরা সবাই জানো তো। মানে এরকম প্রশ্ন করার মানেই হচ্ছে যে যদি তোমরা কেউ এটা না জানো তাহলে বলে থাকো। কৌণিক ভরবেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা হচ্ছে এরকম। এটা নিয়ে অনেক কিছু বলার আছে, তো আমি পরে একটু পরেই আসছি, কিন্তু আপাতত এই ফর্মুলা তোমার সবাই জানো তো। তাহলে হ্যাঁ স্যার, এটা মোমেন্ট অফ ইনারশিয়াতে ছিল। মোমেন্ট অফ ইনারশিয়া ছিল তো, মানে ভরের মতো কিন্তু আবর্তনের জন্য। মানে মোমেন্টাম যেমন হয় এম ইনটু ভেলোসিটি, সেরকম এরকম একটা জিনিস হয়, অন্তত আপাতত আমরা সেটা বলছি। এটা যে কেন ঠিক নয়, এটা কেন ঠিক নয় না, এটা ঠিক, কিন্তু আবার এর থেকে বেশি কিছু এখানে বলার আছে, সেটা তো আমরা পরে আসবো। কিন্তু আপাতত ডিএল ডিটি তাহলে কি আই ডি ওমেগা ডিটি, সেটা কিসের সঙ্গে সমান হবে? ভ্রামকের সঙ্গে। কারণ ভ্রামকটা কত হবে বলতো এখানে? প্রথমত ভ্রামক যখনই তুমি করছো, বা এল যখনই তুমি করছো, প্রথমত অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন তুমি করছো, সেখানে প্রশ্নটা উঠবেই যে কার সাপেক্ষে নেওয়া হচ্ছে। কোন বিন্দু সাপেক্ষে ভ্রামক নেওয়া হচ্ছে, কোন বিন্দু সাপেক্ষে? এই যে আইটা আমি করছি, ধরো একটু আগে এমআর স্কয়ার যেটা বলেছিলে, সেটা কার সাপেক্ষে মাপা হয়েছে? সেন্টারের সাপেক্ষে। সেন্টারের সাপেক্ষে। কেন সেন্টারের সাপেক্ষে সেটা নিয়ে আমরা একটু পরে সেই কথায় আসবো। আপাতত সেন্টারটা নিয়ে কারোর আপত্তি নিয়ে আশা করি। তাহলে সেন্টারের সাপেক্ষে এনজির ভ্রামক কত, বা টক কত? টক মানে টকের, হ্যাঁ বলো, সরি, 0, কারণ এনজি তো ওই বিন্দু দিয়েই যাচ্ছে। এন এর ভ্রামক কত? এন তো ওই বিন্দু দিয়েই যাচ্ছে। হ্যাঁ, তাহলে এন এরও 0, তাহলে রইল কি পড়ে? তাহলে কি পড়ে রইল একমাত্র এফ এর? তাই তো এফ এর কত হবে, মানে ফ্রিকশনাল ফোর্সের কত হবে ভ্রামক? এফ ক্রস আর। হ্যাঁ, এফ ক্রস আরটা তো হচ্ছে ভেক্টরটা, তার মানটা কত হবে? আর ভেক্টর এই দিকে আর এফটা এইদিকে, দুটো তো পরস্পর লম্ব, তাই তো? এটা অনুভূমিক দিকে, আর যে বিন্দুতে এফটা কাজ করছে, যে বিন্দুতে এফটা কাজ করছে সেই বিন্দু অবধি যে ভেক্টর, সেটা হচ্ছে এটা, কেন্দ্র থেকে এই, আর এফটা তার সাথে পারপেন্ডিকুলার, এফটা তো অনুভূমিক দিকে। তাহলে মানটা কত হবে? শুধু এফআর হবে, এফআর হবে। কিন্তু এই সমীকরণটা কিন্তু ঠিক লিখলাম না, কেন বলতো? একটা জায়গায় ভুল হয়েছে। এই সমীকরণটাতে একটু ভুল আছে। কি ভুল বলতে পারবে? এই যে আই ডি ওমেগা ডিটি, মানে ডিএল ডিটি ইকুয়াল টু টক লিখেছি, তাই তো? এটা ছিল একটা ভেক্টর সমীকরণ। আমি যদি বলছি তার মানটা ডিএল ডিটির মান হচ্ছে টকের মানের সঙ্গে সমান, তাহলে ভুলটা কোথায় হচ্ছে? আদৌ কি ভুল হচ্ছে না ঠিকই আছে সব? বল, যদি কারোর কিছু মনে হয় তাহলে বল, অসুবিধা নেই, ভুল হলেও অসুবিধা নেই।
তোমাদের বক্তব্য ভুল হতেই পারে, তাতে কি আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি। আচ্ছা, তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি, বড় অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, এই ছবিতে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা আছে এই সিলিন্ডারের, এইভাবে ঘুরছে যখন জিনিসটা, তখন সে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরটা কোন দিকে তোমাদের মনে হয়? কেন্দ্র থেকে পারপেন্ডিকুলার দিকে হবে, প্লেনের পারপেন্ডিকুলারে। পারপেন্ডিকুলার মানে কোনটা? মানে ধরো এই যে এটা একটা কাগজ ধরে নাও, কাগজ ফুটো করে ভেতর দিকে যাচ্ছে। কাগজ থেকে ভিতরের দিকে। ভেতরের দিকে তো? হ্যাঁ হ্যাঁ। আর এই যে আর ক্রস এফ করছি আমরা, সেটা কোন দিকে হবে? আর ক্রস এই হচ্ছে তোমার এই হচ্ছে তোমার এফ, মানে আরটাকে তাহলে ইউজুয়ালি এইভাবে একই একই ওই যে ক্রস প্রোডাক্ট করার জন্য অনেক ডান হাতের নিয়মটা যেমন হতো যে এটা বাইরের দিকে হচ্ছে, ডান হাতের, এটা বাইরের দিকে হচ্ছে। এটা কোন দিকে? বাইরের দিকে হচ্ছে। এটা বাইরের দিকে হচ্ছে। তার মানে কি, এই যে এই ক্ষেত্রে ডিএলডিটি আর টক দুটো, এলটা আর টকটা উল্টো দিকে, তাই তো? হ্যাঁ। তার মানে টকটা কিন্তু এলটাকে কমাচ্ছে, বাড়াচ্ছে না, উল্টো দিকে, একদিকে না। এবং সেই জন্য সমীকরণটা আসলে এটা, বুঝা গেল? হ্যাঁ স্যার। এই যে দুটো সমীকরণ, এই দুটো খুব সহজে আমরা সমাধান করে ফেলতে পারি। আমরা জাস্ট সমীকরণটা একবার লিখে ফেলি, পেয়ে যাচ্ছি এমডিভিডিটি হচ্ছে এফ, এফটা হচ্ছে ফোর্স অফ ফ্রিকশন, আর আই ডি ওমেগা ডিটি হচ্ছে মাইনাস এফ আর। তাহলে এই সমীকরণ এখন এফ তো যতক্ষণ এটা কাইনেটিক ফ্রিকশন, যতক্ষণ আচ্ছা এই ফ্রিকশনটা কি ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন? ফ্রিকশন দূরে করা দেওয়া হতো, মানে এটা গতি ঘর্ষণ না স্থিতি ঘর্ষণ? এই যে ঘর্ষণটা হচ্ছে এখানে কেন হচ্ছে একটু আগেই বললে, সেখান থেকে বলতে পারবে এটা গতি ঘর্ষণ না স্থিতি ঘর্ষণ? এটা কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশন। আর কাইনেটিক ফ্রিকশনের মানটা তো মোটামুটি কনস্ট্যান্ট থাকে, তাই না? ওটা মানে যতক্ষণ যে চলছে ততক্ষণ মোটামুটি ভাবে সেটা কনস্ট্যান্ট ধরে নেওয়া যায়। মিউ কে ইন্টু এন, মানে কাইনেটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট ইন্টু এই এন যেটা এমজি, মিউ কে এমজি, এরকম কিছু একটা। তাহলে আমরা যেটা এখানে পেয়ে যাচ্ছি যে এটা হচ্ছে মিউ কে এমজি, আর এটা তো মাইনাস মিউ কে এমজি আর, তাই তো? তাহলে এই সমীকরণটা সমাধান করা খুব সোজা। বি হচ্ছে তার শুরুর যে বেগ, এটা যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? বা ইন্টিগ্রেশনও দরকার নেই এর জন্য, কারণ এখানে তো আমরা সমতরণ পাচ্ছি, তাই না? ডিভিডিটি ইকুয়াল টু মিউ কে জি, জি যেটা কনস্ট্যান্ট। সমতরণ মানে মিউ কে জি ইন্টু কি হবে, আর শুরুর বেগটা যোগ করতে হয়, শুরুর বেগটা তো শুরু, তাই তো? শুরুতে তো সেন্টার মাসে চলছিল না, তাহলে 0 প্লাস মিউ কে, এই হচ্ছে এবার শুরুর বেগটা। আর ওমেগাটা কিরকম হবে? এর সঙ্গে সঙ্গে ডি ওমেগা ডিটি, মানে ওমেগা হচ্ছে শুরুর যে ওমেগা, সেটা কিন্তু ছিল। এখানে এই অঙ্কটা না হয় দেখতে চাই হোক না, জিনিসটা খুব সহজ। ফ্রিকশন ফোর্সে কি করছে না, সেটা কেন্দ্রটাকে এগোতে সাহায্য করছে, তার মানে অবভিয়াসলি কেন্দ্রটা এগোলে গোটা জিনিসটা এগোবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘোড়াটাকে কমিয়ে দিচ্ছে। ইটস অ্যাকচুয়ালি এডিং দ্য ট্রান্সলেশন এন্ড অপোজিং দ্য রোটেশন, তাই তো? ঘোড়াটার উল্টো দিকে ভ্রমক দিচ্ছে এখানে ফ্রিকশনটা, আবার ডান দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে এগোচ্ছে এবং ঘোড়াটা আসতে হচ্ছে। এই যে জিনিসটা, এটা কি চলতেই থাকবে? এই বেগ বাড়াটা আর ঘোড়াটা আসতে হওয়াটা, এই দুটো, এটা কি চলতেই থাকবে বরাবর? হম
কি বলে যে এই যে ফোর্স অফ ফ্রিকশন সেটা ডান দিকে কাজ করছে, তারপরে তো জিনিসটা এগোতেই থাকবে এবং তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা কমতেই থাকবে। এবং কমতে যদি এখানে যদি এই ফর্মুলাটা ঠিক হয় তাহলে কমতে কমতে একসময় এটা 0 হয়ে যাবে, তারপর নেগেটিভ হয়ে যাবে, তাহলে উল্টো দিকে ঘুরতে শুরু করবে, আর বেগ তো বাড়তেই থাকবে, তাই না? সেটা কি ঠিক? তাই কি হবে? না, এরকম তো হয় না স্যার। তাহলে কি হবে? মানে এটা যে হয় না তোমরা জানো, তোমাদের দৈনন্দিন যে অভিজ্ঞতা সেখান থেকেই বুঝতে পারবে চাকা গড়িয়ে দিলে সে উল্টো দিকে কিছুক্ষণ পরে গিয়ে উল্টো দিকে বাড়তে থাকবে এবং বেগ বাড়তেই থাকবে, এটা হয় না। কিন্তু কি হয় সেটাও জানা উচিত তোমাদের। কি হয় সেটা তোমরা বলে বসো, বইতে তোমাদের সেটা নিয়ে অনেক কথা বলা থাকে। কি হয় বা হতে পারে সেটা বল। কি হতে পারে বলে তোমাদের মনে হচ্ছে? যেটা মনে হচ্ছে সেটা বল। স্লিপ করে যাবে নাকি? আচ্ছা, কথাটা কিন্তু আবার ঠিক উল্টোটা বলতে, এতক্ষণ যেটা হচ্ছিল এটাকেই বলে কিন্তু স্লিপ করা। প্রথম থেকে যেটা হচ্ছে সেটাই স্লিপ করা। স্লিপ করা মানে হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা মাটির সাপেক্ষে চলছে, মাটির সাপেক্ষে স্থির নেই, ঠিক এটাকে বলা হয় স্লিপ করা, বুঝলে? একদম প্রথম যেটা হচ্ছে সেটাই স্লিপিং। এইবার তুমি যেটা বলতে চাইছো সেটা আমি বুঝতে পারছি, বলতে চাইছো সেটা হচ্ছে ঠিক উল্টোটা। কিছুক্ষণ পরে যেটা হবে বেগটা বাড়ছে আর ঘোড়াটা আর কৌণিক বেগটা কমছে, তাই তো? এটা করতে করতে একসময় হবে যখন বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক আসবে, যে সম্পর্কটা আমরা সবাই ছিল, সেটা হচ্ছে v = ω/r। এই সম্পর্কটার বিশেষত্বটা কি বলতো? এটা নিয়ে তো আমরা কথা বলি কেন? এই যে v = ω/r, এটা নিয়ে কিন্তু কোনো জিনিস যখন গড়াচ্ছে তখন এটা নিয়ে প্রচন্ড কথা বলা হয়, এটা নিয়েই কথা বলা হয় সবসময়। কিন্তু কেন? এটা মানেটা কি? এটাও তোমাদের সবার জানা, কিন্তু ধরো এই যে তোমার চাকা, এই চাকা যদি ওমেগা বেগে ঘোরে, ওমেগা কৌণিক বেগে ঘোরে, তাহলে তো এর বিভিন্ন অংশ বিভিন্ন গতিবেগে ঘুরছে। মানে ধরো একদম উপরে যেটা আছে তার বেগ হচ্ছে এদিকে, ওমেগা ইনটু ক্যাপিটাল আর। যে এখানে আছে, যে বিন্দুটা এখানে আছে, তার বেগ সেই এই মুহূর্তে এদিকে। যে একদম কেন্দ্রে আছে তার কোনো বেগ নেই, ইত্যাদি ইত্যাদি। এখন ঠিক যে তলায় যে বিন্দুটা আছে, যেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেটা মাটিকে ছুঁয়ে আছে, তার বেগ কত? এই বিন্দুটার চাকার যদি ব্যাসার্ধ আর তার কৌণিক বেগ ওমেগা হয়, তাহলে এই বিন্দুটার বেগ কত? গতিবেগ কত? মানে লিনিয়ার স্পিড একদম তলার বিন্দুটার কত হবে? এই তো v = ω/r যেটা লিখেছেন। না, এইখানে একটু খেয়াল করতে হবে যে এই যে v, এটা কার বেগ? ও আচ্ছা, এতক্ষণ তো যে vটা কার বেগ? প্রথমত যেটা সেন্টার অফ মাসে বেগ ছিল। এবং তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে একটু আগেই আমি যে এক্ষুনি আমি যে প্রশ্নটা করলাম, সেই প্রশ্নটা কিন্তু তোমার প্রথমে চ্যালেঞ্জ করা উচিত যে আমি যদি বলি বেগ কার সাপেক্ষে। এই কথাটা কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি, বেগ বলে কোনো জিনিস আলাদা করে হয় না, বেগটা সবসময় কারুর না কারুর সাপেক্ষে হয়। এই যে আমি বললাম যে উপরে বেগটা ওমেগা ইন্টু আর, এদিকে এটার বেগটা এদিকে, এগুলো কার সাপেক্ষে বেগ? এগুলো কি মাটির সাপেক্ষে বেগ না গতির সাপেক্ষে? এবং এই যে বেগগুলো এতক্ষণ আমরা বলছি, এগুলো কার সাপেক্ষে? তার অবজারভারের সাপেক্ষে। কোন অবজারভার? কারণ অবজারভার কারণ ইনার্শিয়াল অবজারভার কোনটা সরি আরেকবার বলো। ইনার্শিয়াল অবজারভার।
ইনার্শিয়াল অবজারভার বলে কোনো একজন অবজারভার তো হয় না, অসীম সংখ্যক ইনার্শিয়াল অবজারভার হতে পারে এবং তাদের সবার সাপেক্ষে বেগ কিন্তু আলাদা। বিভিন্ন ইনার্শিয়াল অবজারভারের ক্ষেত্রে ত্বরণ যে অ্যাক্সেলারেশন যেটা মাপা হয় সেটা এক, বেগ কিন্তু আলাদা আলাদা হয়। এটা যেন মাথায় মাটির সাপেক্ষে হবে। এটা মাটির সাপেক্ষে কি এই বিন্দুটার বেগ এদিকে হতো? না না না, এই যে এটা সেন্টারের সাপেক্ষে বলা হচ্ছে। কাজে এই যে তলার বিন্দুটার বেগ ওমেগা আর, সেটা কিন্তু সেন্টারের সাপেক্ষে তলার বিন্দুর বেগ পেছন দিকে, মানে বাদিকে, তাই তো? তাহলে কিন্তু মাটির বেগ কত? মাটির সাপেক্ষে সেন্টারের বেগ কত? সেন্টারের বেগ আবার ভি এদিকে, তাই তো? মাটির সাপেক্ষে সেন্টারের বেগটা হচ্ছে ভি এদিকে, যেটা আমরা এতক্ষণ ধরে করছি। আর তলার বিন্দুর বেগ যে কোনো মুহূর্তে সেন্টারের সাপেক্ষে হচ্ছে ওমেগা আর বাদিকে। তাহলে এই যে তলার বিন্দু পয়েন্ট অফ কন্ট্যাক্ট, তার বেগ মাটির সাপেক্ষে কত? বলছি কেন্দ্রে, একেবারে কেন্দ্রে মানে ভি ইজিক্যাল টু ওমেগা আর যদি অ্যাপ্লাই করা হয় তাহলে তো ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই, আমি এই ফর্মেটের কথা কিন্তু বলছি না। ভি ইকুয়াল টু ওমেগা যে ফর্মেট তোমরা বলছো সেটা ঠিকই, কেন্দ্রের সাপেক্ষে কেন্দ্রের বেগ কত, সেখান থেকে আরো বোঝা উচিত যেটা কেন্দ্রের সাপেক্ষেই মাপা হচ্ছে। হ্যাঁ সেটাই। কাজে এই যে ওমেগাকে দূরত্ব দিয়ে গুণ করে যে বেগটা পাওয়া যাচ্ছে সেটা যে কেন্দ্রের সাপেক্ষে মাপা হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ হওয়া উচিত না। কিন্তু এইবার এই যে ভি ইকুয়াল টু ওমেগার ফর্মুলা, যেটা রোলিং উইদাউট স্লিপিং নামে বা বারবার ব্যবহার করা হয়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই যে প্রথমত সেখানে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যে ছুঁয়ে আছে মাটিকে, তার বেগ মাটির সাপেক্ষে কত। তার এই বিন্দুটার বেগ কেন্দ্রের সাপেক্ষে হচ্ছে ওমেগা আর পেছন দিকে, একই সঙ্গে কেন্দ্রের বেগ মাটির সাপেক্ষে হচ্ছে ভি সামনের দিকে। তাহলে এই বিন্দুর বেগটা কত? উত্তর হচ্ছে ভি মাইনাস ওমেগা। এটা তোমার চেনা ফর্মুলা হওয়া উচিত। আপেক্ষিক বেগ করা বসা হচ্ছে, আর কিছুই না। এটা হচ্ছে মাটির সাপেক্ষে পয়েন্ট অফ কন্ট্যাক্টের স্পিড। হ্যালো স্যার, আমি একটা প্রশ্ন বলছি। একটা গোল গোল চাকাকে আমরা যদি পেছন দিকে মানে আঙ্গুল দিয়ে চেপে দিই, চাকাটা কিছুক্ষণ ঘুরিয়ে আবার ব্যাকে ফিরে আসছে কেন? সেটা আমরা পরে আসছি, সেটাও কিন্তু জানার কথা। গোল একদম পারফেক্ট গোল চাকা সেটা কিন্তু কখনো হয় না। যেটা তুমি যেটা বলছো সেটা রাবারের চাকা, যাকে চাপলে তুমি ওটাকে ডিস্টর্ট করতে পারো, সেটা অনেক বেশি কমপ্লিকেটেড থাকে। ফ্রিকশন না থাকলে ওই ফিনোমেনাটা দেখাও তো যাবে না। তা যাবে না, কিন্তু ফ্রিকশন না থাকলে আমরা অনেক কিছু কোনো জায়গায় বলছি সবই কিন্তু ফ্রিকশনের উপরে হবে। ওটা কিন্তু ফ্রিকশন নয়, ওটা ফ্রিকশনের সাথে জিনিসটা ডিফর্ম করে তবেই হয়, সেটা অনেক শক্ত। আপাতত সহজ জিনিসটা আগে বুঝে নিই, তারপর ওই সব জায়গায় যাওয়া যাবে। আপাতত এটা হচ্ছে এই যে বেগটা, এটা হচ্ছে মাটির সাপেক্ষে পয়েন্ট অফ কন্ট্যাক্টের বেগ, যেখানে ভি হচ্ছে মাটির সাপেক্ষে সেন্টার অফ মাস ভেলোসিটি আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য ডিস্ক। এইবার যখন ভি ইকুয়াল টু ওমেগা আর হয় তখন এই বেগটা কত? ওটা 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে, ঠিক। আমরা যখন রোলিং উইদাউট স্লিপিং বলি, এই কথাটা ব্যবহার করা হয়। আমি বাংলায় কি বলা হয় আমাদের খেয়াল নেই, বাংলায় এটা সম্বন্ধে মানে এর ভাষাটা কি ব্যবহার করে আমি ঠিক জানি না। তবে জানো রোলিং উইদাউট স্লিপিং এই কথাটা নিশ্চয় শুনেছো অনেকবার। হ্যাঁ, আমিও মনে করার চেষ্টা করছি। এর বাংলা প্রতিশব্দ আমরা ঠিক জানা নেই। স্লিপিং পিছলাচ্ছে না, আসলে স্লিপ করছে না, একদম ঠিক উল্টোটাই হচ্ছে। এইটাতে এই যে অবস্থাটা, প্রথমে কি ছিল? প্রথমে ওমেগাটা ছিল ওমেগা 0 বড় সড়ো,
তখন কিন্তু, এবং ভিটা ছিল 0, তখন কিন্তু এই যে বেগটা এটা ছিল নেগেটিভ পেছন দিকে, ঠিক সেই জন্যই ফ্রিকশনটা সামনের দিকে বা ডান দিকে ছিল। এবার কি হচ্ছে, ভিটা কমছে, ওমেগাটা বাড়ছে, কিন্তু যতক্ষণ ভিটা ওমেগা আর থেকে বড় ততক্ষণ কিন্তু পয়েন্ট অফ কন্টাক্টটা পেছন দিকেই যাচ্ছে, এবং সেই জন্য ফ্রিকশনটা সামনের দিকেই আছে। এইবার এক সময় আসবে তখন ভি ইকুয়াল টু ওমেগা আর হয়ে যাবে, এইটাকে বলা হয় রোলিং উইদাউট স্লিপ। সবসময় কিন্তু আমরা এটাকেই, আমরা যখন গড়ানোর জিনিসের কথা বলি, অধিকাংশ সময় দেখবে অঙ্কে বলাই হয় ইট রোলস উইদাউট স্লিপিং, তবে কিন্তু এটা নিয়ে এত কথা বলা হয় কেন? কারণ তুমি যদি গড়িয়ে দাও, শুরুতে রোলিং উইদাউট স্লিপিং যদি নাও হয়, কিছুক্ষণ পরে কিন্তু রোলিং উইদাউট স্লিপিংটা হবেই। প্রথমে যেমন ওমেগা বড় ছিল, ভি ছোট ছিল, ফ্রিকশন কি করছে, ভি কে বাড়াচ্ছে, ওমেগা কে কমাচ্ছে, একসময় ভি ইকুয়াল টু ওমেগা আর হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এটার পরে একবার যখন ভি ইকুয়াল টু ওমেগা আর হলো, এইবার ফ্রিকশনটা কোন দিকে হবে? ভি এর ডাইরেকশন বরাবর, সামনের দিকে। হ্যাঁ, এদিকে আর দেখানো, সেদিকেই তো, ভিটা তো এদিকে, এদিকেই বলছো তো। ভি ইকুয়াল টু ওমেগা আর হয়ে গেছে, এখন ফ্রিকশন ধরে বলছো কি ওই ডান দিকেই হবে। হ্যাঁ, মানে ভি যেদিকে যাচ্ছে সেদিকে আর কি ফ্রিকশনের কোএফিসিয়েন্টটাও কাজ করবে। ফ্রিকশনের কোএফিসিয়েন্ট কাজ করবে। আচ্ছা, এই ভাষাগুলো একটু ঠিক করে দেওয়া দরকার। ফ্রিকশনের কোএফিসিয়েন্ট তো কাজ করে না, কাজ ফ্রিকশনের ফোর্সটা করে, মানে ফ্রিকশনের ফোর্সটা, ফ্রিকশনের ফোর্সটা তুমি বলছো একই দিকে কাজ করে, এখন তাই করছে, যেদিকেই করছে সেদিকেই তো, তাই তো, এতক্ষণ তো সেদিকেই করছে। স্যার যখন ভি ইকুয়ালস টু ওমেগা আর হবে তখন তো আর কোনো ফ্রিকশনই কাজ করবে না, মানে পয়েন্ট অফ কন্টাক্টে তো তাহলে রেস্টে আছে মোটামুটি, মানে 0 হয়ে যাচ্ছে ওর ভেলোসিটি। আচ্ছা, ফ্রিকশন কাজ করবে না বলছো, শিওর? কেন বলছো? মানে ফ্রিকশন ফোর্স কি ভ্যানিশ করে যাবে? না না, হতেই পারে, বলে কেন হবে সেটা বলো। তুমি কিন্তু একদম ঠিক দিকে এগোচ্ছো। না, ভি ইকুয়ালস টু ওমেগা হলে তো মানে ওই পয়েন্ট অফ কন্টাক্টের তাহলে গ্রাউন্ডের রিলেটিভলি কোনো ভেলোসিটি থাকবে না, 0 হয়ে গেল ওটা। তো 0 হয়ে গেলে তাহলে ফ্রিকশনাল ফোর্স কি করে কাজ করবে? এই প্রথমটা পুরোপুরি ঠিক বললে, দ্বিতীয়টা ঠিক বললে না। ধরো বাড়িতে টেবিল বসে আছে, তুই টেবিলটাই ঠেলছো, টেবিলটা সরছে না, তখন ওটা টেবিলের পয়েন্ট অফ কন্টাক্টের সাথে মাটির কোনো মোশন নেই, তাই তো? তখন কি ফ্রিকশন আছে না নেই? হ্যাঁ আছে, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে। একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা তোমরা বলছো সেটা হচ্ছে, এখন কিন্তু ফ্রিকশনটা আর কাইনেটিক নেই, এখন ফ্রিকশনটা স্ট্যাটিক হয়ে গেছে, তাই তো? এতক্ষণ পর্যন্ত পয়েন্ট অফ কন্টাক্ট স্লিপ করছিল, কাজেই ইট ওয়াজ কাইনেটিক ফ্রিকশন। নাও ইট ইজ স্ট্যাটিক ফ্রিকশন। আর স্ট্যাটিক ফ্রিকশনের বিশাল গুরুত্বপূর্ণ প্রপার্টি, সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে সেলফ অ্যাডজাস্টিং। একটা লিমিটের মধ্যে সে কিন্তু নিজেকে বাড়াতে কমাতে পারে, বাড়িয়ে কমিয়ে ঠিক সেই মানটা নেবে যে মানটার জন্য ওই স্ট্যাটিক নেচারটা, মানে দুটো সারফেসের মধ্যে না চলাটা বজায় থাকে, তাই তো? এবার খেয়াল করো, এই যখন পয়েন্ট অফ কন্ট্যাক্টটা স্টেশনারি হয়ে গেল, এবার ফ্রিকশনাল ফোর্স যদি সামনের দিকে হতো, মানে ডান দিকে হতো, তাহলে কিন্তু ভি বাড়তো, তাই তো? বল থাকলে তো ভেলোসিটি বাড়বে, মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি বাড়বেই, তাই তো? আর তার সাথে সাথে যেটা হতো সেটা ওমেগা কমতো, তাই তো? মানে ঠিক এই যে ফর্মুলা গুলো আমরা যেটা বললাম, যে তোমরা অনেকে বললে যে হতে পারে না, যে বেগ বাড়তেই থাকছে, ওমেগাটা কমতে কমতে 0 হয়ে গিয়ে আবার পেছন দিয়ে চলে আসছে, উল্টো দিয়ে ঘুরতে শুরু করছে, এটা হয়ে যেত, তাই না? এটা তো আমি ধরেই নিয়েছি থ্রু আউট ফোর্সটা আছে, তা কিন্তু হয় না, সেটা তোমরা সবাই জানো যে হয় না। কি হয়? এটা যে একবার যখন ভি ইকুয়াল টু ওমেগা আর হয়ে গেল, তখন ফোর্সটা স্ট্যাটিক, এবং তখন যদি ডান দিকে ফোর্স ফ্রিকশন থাকে তাহলে কিন্তু ভি বাড়বে,
ওমেগা কমবে, তার মানে ভি ইকুয়াল টু ওমেগা আর থাকবে না। তার মানে এটা কি? তার মানে হচ্ছে এবার কিন্তু বড় ফ্রিকশনের জন্যই চাকাটা স্লিপ করবে, তাই না? ভি যদি ওমেগা আর না হয়, ভি যদি ওমেগার থেকে এতক্ষণ বাঁ দিকে স্লিপ করছিল, ভি যদি ওমেগার থেকে বেশি হয়ে যায় তাহলে ডান দিকে স্লিপ করতে শুরু করবে। কিন্তু ফ্রিকশন কি কখনো গতির কারণ হতে পারে? উত্তর হচ্ছে অবশ্যই পারে, সেটা তোমাদের অনেকবার হয়তো বইতে পড়াই আছে। কিন্তু ফ্রিকশন যেটা পারে না সেটা হচ্ছে যে দুটো সারফেসের মধ্যে আছে তাদের মধ্যে আপেক্ষিক গতির কারণ হতে পারে, তাই না? ফ্রিকশনের কাজটাই তো হচ্ছে আপেক্ষিক গতিকে বন্ধ করা। যে দুটো তল ছুঁয়ে আছে, এক্ষেত্রে চাকার তলাটা আর মাটিটা, এই দুটোর মধ্যে যেন কোনো যদি সরণ হয় সেই সরণ বন্ধ করার চেষ্টা করবে, এতক্ষণ তাই করছিল, কাইনেটিক ফ্রিকশন ছিল। এবার স্ট্যাটিক ফ্রিকশন হয়েছে, যদি ফ্রিকশন ডান দিকেই থেকে যায় তাহলে কিন্তু বেগ বেড়ে ওমেগা কমে যাবে, মানে জিনিসটা আবার স্লিপ করতে শুরু করবে, সেটা কখনোই ফ্রিকশন করবে না। আর যদি বাদিকে হয় তাহলে বেগ কমে যাবে এবং ওমেগা বেড়ে যাবে, আবার ভি ইকুয়াল টু ওমেগা আর হবে না, তার মানে আবার পয়েন্ট অফ কন্ট্যাক্টটা স্লিপ করবে। কাজেই একদম প্রথমে যে কথাটা বলা হয়েছে সেটা কিন্তু একদম ঠিক। এই অবস্থায় ফ্রিকশনের ফোর্স হবে একদম শূন্য। এই কারণে আমরা যেটা স্ট্যাটিক ফ্রিকশন হয়ে গেছে বলে, সেটাও কারণ, কিন্তু তার সাথে এটাও দরকার যে শূন্য হলে তবেই সে স্ট্যাটিক নেচারটা বজায় রাখতে পারে। শূন্য থেকে বেশি হলে, ডান দিকে হলে বা বাঁ দিকে হলে, কিন্তু স্ট্যাটিক নেচার আর থাকতো না। এই জন্য আমরা রোলিং উইদাউট স্লিপিং নিয়ে এত কথা বলি, দুটো কারণে। একটা হচ্ছে একবার যখন রোলিং উইদাউট স্লিপিং শুরু হয়ে যায় তখন ফোর্স অফ ফ্রিকশন জিরো হওয়া উচিত। উচিত বলছে এই কারণে যে জিরো হবে একমাত্র পারফেক্ট চাকা হলে, যদি পারফেক্টলি রিজিড চাকা না দেখে এবং মাটিটা পুরোপুরি অনুভূমিক হলে, তাহলে ফোর্স অফ ফ্রিকশন একদম ভ্যানিশ করে যাবে। রোলিং উইদাউট স্লিপিং হওয়ার যখন হবে তখন, এবং সেটা তোমরা সবাই জানো, চাকার এত যে মাহাত্ম আমাদের গোটা সভ্যতা, তার প্রধান কারণটা হচ্ছে এটা যে চাকা গড়াতে শুরু করলে, একবার যখন ঠিক মতো সে গড়াতে শুরু করে তখন তাকে আর বল দিতে হয় না গড়াবার জন্য, কারণ আর কোনো ফ্রিকশন নেই। হ্যাঁ, সত্যিকারের চাকায় ফ্রিকশন থাকে, কারণ সত্যিকারের চাকা পারফেক্টলি গোল হয় না, সত্যিকারের মাটি পারফেক্টলি অনুভূমিক হয় না, কিন্তু সেখানেও ফ্রিকশনটা খুব কম হয়। যেটা বলছি, ফ্রিকশন খুব কম হয়। Perfect cylinder on a perfectly horizontal surface, the rolling friction would have been exactly zero. There would have been no frictional force whatsoever. বুঝা গেল? কারণ ফ্রিকশনাল ফোর্স থাকলেই কিন্তু স্ট্যাটিক নেচারটা ভেঙে যাবে একবার যখন ভি ইকুয়াল টু ওমেগা হয়ে গেছে তখন। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যদি ভি ইকুয়াল টু ওমেগা শুরুতেই কি থাকবে? থাকবে না, তাই থাকতে পারে। কিন্তু যদি ভি ওমেগা আর এর থেকে বড় হয় শুরুতে, তার মানে কি পয়েন্ট অফ কন্ট্যাক্টটা আসলে ডান দিকে যাচ্ছে, তাহলে ফোর্স অফ ফ্রিকশনটা বাঁ দিকে হবে, ভি কে কমিয়ে দেবে, ওমেগাকে বাড়িয়ে দেবে। আর যদি ভি ওমেগা আর থেকে ছোট হয়, যেটা আমাদের এই প্রবলেমে হচ্ছিল, সেখানে ফ্রিকশনটা ডান দিকে হবে, ভি কে বাড়িয়ে দেবে, ওমেগাকে কমিয়ে দেবে, যতক্ষণ না ভি ইকুয়াল টু ওমেগা হয়ে যায়। কাজে রোলিং উইদাউট স্লিপিং নিয়ে যে আমরা এত অঙ্ক করি, তার প্রধান কারণটা হচ্ছে কিন্তু এটা যে আখেরে গিয়ে কিন্তু ভি ইকুয়াল টু ওমেগা হয়ে যাবেই। যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাইনেটিক ফ্রিকশন আছে, কাইনেটিক ফ্রিকশন সেই চেষ্টাই করবে যাতে করে ভি ইকুয়াল টু ওমেগা হয়ে যায়। মানে উল্টো এক্সাম্পল, একটা বল মাটিতে রাখা আছে, তুমি লাঠি মারলে একদম কেন্দ্র দিয়ে, তার মানে কি সে গড়াচ্ছে না, সে ঘুরছে না, সোজা এগোচ্ছে। কিন্তু সোজা এগোলে তো তারপর সে ঘুরতে শুরু করবে, তাই না? সেটা হচ্ছে যেখানে শুরুতে ভি আছে ওমেগা নেই, কিন্তু শুরুতে ভি আছে ওমেগা নেই, মানে কি পয়েন্ট অফ কন্ট্যাক্ট চাকাটার সঙ্গে সঙ্গে ডান দিকে যাচ্ছে, ফ্রিকশন বাদিকে হবে, তাহলে সেই চকটার জন্য জিনিসটা ঘুরতে শুরু করবে আর বেগটা কমবে, যতক্ষণ না সেই ভি ইকুয়াল টু ওমেগা হয়ে যায়। তো ভি ইকুয়াল টু ওমেগা হচ্ছে রোলিং জিনিসের ফাইনাল স্টেট। একবার হয়ে গেলে ফ্রিকশন জিরো হয়ে যাবে, অন্তত হরাইজন্টাল লেভেল। বুঝা গেল?
এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? এটা তোমাদের খুব চেনা চেনা অঙ্ক, তোমরা বহুবার এই অঙ্ক করেছো, কিন্তু তার পেছনে যে কারণটা সেটা কিন্তু এটা, যে আমরা শেষমেশ ভি ইকুয়াল টু ওমেগা আর পাবো। ঠিক আছে তো? প্রশ্ন থাকলে করতে পারো। স্যার বলছি লাস্ট এক্সাম্পলটা যেটা বললেন সেটা আরেকবার বলবেন? মানে যদি আমি এটা বল ধরে ফুটবল যদি দেখে থাকো, কেউ যদি ঠিক মাঝখান দিয়ে লাথি মারে, মাঝখানে লাথি মারার কারণটা আছে, তাহলে ঘুরবে না, চলে যাবে, তাহলে এটা তাহলে মাটিতে মাটিতে বসিয়ে রাখা একটা ফুটবল আছে, মাটি দিয়েই যাচ্ছে, সে তাকে আমি শুরুতে একটা বেগ দিয়ে দিয়েছি, ধরো একটা ভিডিও বেগ দিয়েছি, কিন্তু ঘুরছে না, এখন ওমেগা জিরো। এইবার তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোন দিকে যাবে? এই তো মাটি, এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট সে কোন দিকে যাবে? বলটা যদি এগোয় না ঘোরে, তো সেটাও যেদিকে ভেলোসিটি আছে ওদিকে একই বেগ নিয়ে পিছন দিকে যাবে স্যার, মানে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা তো পিছন দিকে যাওয়ার কথা। একদম নয়, পয়েন্ট অফ কন্ট্যাক্টটা পেছন দিকে যাবে কথাটা কিন্তু তোমরা একটা অন্য ধারণা মাথায় আছে বলে বলছো। এইভাবে যখন জিনিসটা ঘোরে তখন পয়েন্ট অফ কন্ট্যাক্ট পেছন দিয়ে যেতে পারে, যখন ঘুরছে না তুমি এটা ঠেলে যেতে গোটা জিনিস সাথে ঘুরছে, একই সাথে ঘুরছে না। মানে বলের রেসপেক্টে যেটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট সেটা মানে একই জায়গায় থাকবে। বলের রেসপেক্টে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কথাটা মানে এটাই, পয়েন্ট অফ কন্ট্যাক্ট তো একটাই, মানে একটাই নয়, কিন্তু পয়েন্ট অফ কন্ট্যাক্ট তো কারোর রেসপেক্ট তো নয়, মাটির সাথে যে অংশটা ছুঁয়ে আছে, মানে বলেরও তো একটা অংশ প্লাস মাটিরও একটা অংশ ছুঁয়ে রয়েছে, বলটা যখন সামনের দিকে এগোচ্ছে তখন বলের অংশ কোন দিকে যাচ্ছে? আমি যদি বলটা ঠিক মাঝখানে লাথি মারি যাতে করে বলটা না ঘুরে এগোতে থাকে, শুরুতে আমি কোনো টক দিইনি, শুরুতে তো একদম শুরুতে বলটা চুপচাপ বসেছিল, ঘুরছিল না, নড়ছিল না, আমি ঠিক মাঝখান দিয়ে লাথি মেরেছি, একটা ফোর্স দিয়েছি, কিন্তু কোনো টক দিইনি, সেন্টারে বলে কোনো টক দিই, তার বলটা ঘুরবে না, ঠিক আছে? এই অবস্থায় পয়েন্ট অফ কন্ট্যাক্টে কোন দিকে যাবে সেটা হচ্ছে প্রশ্ন। ওটা যেদিকে ভেলোসিটি থাকবে সেদিকেই যাবে, সেদিকেই যাবে। এর সাথে সব শুধু পয়েন্ট অফ কন্ট্যাক্ট কেন, এখানে যখন ঘুরছে না, ইউ আর অ্যান অবজেক্ট হুইচ ইজ ট্রান্সলেটিং মানে তার সবকটা বিন্দু, তুমি এই বিন্দুটা নাও সেটাও কিন্তু একই বেগে যাবে, এই বিন্দুটা একই বেগে, সব বিন্দু একই বেগে সামনের দিকে মানে ডান দিকে যাবে এই মুহূর্তে। তাই যদি হয় সব বিন্দু যদি একই বেগে ডান দিকে যায়, তাহলে এবার ফোর্স অফ ফ্রিকশনটা কোন দিকে হবে? সাইডে হবে, যেদিকে পয়েন্ট অফ কন্ট্যাক্ট যাচ্ছে তার উল্টো দিকে, মানে পেছন, এবার হবে বাদিকে। এবার এই যে নেট এক্সটার্নাল ফোর্সটা বাদিকে হলো, তার ফলে এই ভিটা কি হবে? ভিটা কমে যাবে, তাই না? আর বাদিকে হওয়ার ফলে কিন্তু এবার সে এদিকে এসে টক দেবে, এত আগে যে টকটা এটাকে কমিয়ে দিচ্ছিল এই বেগটাকে, এই ঘোড়াটাকে, এই টকটা কিন্তু এই ঘোড়াটাকেই বাড়াবে। তাহলে এবার যেটা হবে যে যখন এগোতে শুরু করবে তখন সে কিন্তু ঘুরতেও শুরু করবে, এবং ঘুরবে এদিকে এমন ভাবে যাতে করে আলটিমেটলি গিয়ে ভিটা কমতে থাকবে, ওমেগাটা বাড়তে থাকবে যতক্ষণ ফ্রিকশন ফোর্স এদিকে আছে। আবার এক সময় গিয়ে ভিটা ওমেগা এর সঙ্গে সমান হবে, যখন আর ফ্রিকশন ফোর্স থাকবে না তখন কিন্তু ভিটা ওমেগা আরই থেকে যাবে। একবার ভি ইকুয়াল টু ওমেগা হয়ে গেলে ফ্রিকশন ফোর্স আর চলে যাচ্ছে বলে ভিটাও পাওয়া যাচ্ছে, ওমেগাটাও পাওয়া যাচ্ছে, মানে দুটো আলাদা আলাদা ক্ষেত্রে, একটা ক্ষেত্রে আমি ঘোড়ার জিনিস মাটিতে রাখলাম, আর একটা ক্ষেত্রে সরা জিনিস মাটির সাথে ছুঁয়ে সরছে, দুটোতেই কিন্তু আখেরে যেটা হবে যে ভি ইকুয়াল টু ওমেগা আর হওয়া অব্দি ভি আর ওমেগা পাল্টাতে থাকবে, পাল্টাতে একবার যখন দুটো সমান হয়ে গেল তারপর আর পাল্টাবে, তারপর ফ্রিকশনাল ফোর্সটা জিরো হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। আচ্ছা, এইবার যেটা প্রথমে যেটা বলছিলাম যে যদি এরকম না হয়, ইনক্লাইন প্লেন যার অ্যাঙ্গেলটা আলফা, সেখান থেকে গড়িয়ে নামছে একটা সিলিন্ডার,
এবং এক্ষেত্রে তো আমি একদম শুরুতে জাস্ট চুপচাপ বসিয়ে রাখতে পারি, তবে শুরু থেকেই কিন্তু ভিটা জিরো ওমেগাটা জিরো, কাজে একদম শুরু থেকেই ভি ইকুয়াল টু ওমেগা হয়ে বসে আছে। এটা দরকার নেই, এটা নাও হতে পারতো, কিন্তু আমি চুপচাপ ছেড়ে দিই, তাহলে তো প্রথম থেকেই ভি ইকুয়াল টু ওমেগা হয়ে বসে আছে, মানে একদম প্রথম থেকে আমরা স্ট্যাটিক ফ্রিকশনই পাচ্ছি। তাহলে এইবার এটার উপর কি কি পড়ে থাকবে? এমজি থাকবে এখান দিয়ে, এম থাকবে, আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে ফ্রিকশন থাকবে না থাকবে না সেটা বল। এক্ষেত্রে ফ্রিকশন থাকবে না। থাকবে না, কেন থাকবে না? কেননা ভি ইকুয়ালস টু ওমেগা অ্যাটেন্ড করে নিয়েছে। পারফেক্ট, কিন্তু ভি ইকুয়াল টু ওমেগা অ্যাটেন্ড করে নিয়েছে তো নয়। আচ্ছা, কিন্তু তাহলে ফ্রিকশন থাকবে না কেন? সেটা সাথে ফ্রিকশন থাকবে না সম্ভবত কি এবার মনে করিয়ে দাও। কেননা ভি ইকুয়ালস টু ওমেগা যখন হচ্ছে তখনই সেটা মানে রোলিং উইদাউট স্লিপিং হবে, রাইট? আমার মনে হয় ফ্রিকশন থাকবে এখানে। দুজন দুটো উল্টো কথা বলছো, যে বলছো স্যার বডিটা কি নিচের দিকে পড়ছে না দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে থাকবে কেন? যদি নততলের উপরে আমি একটা সিলিন্ডার রেখে দিই, সে তো কি দাঁড়িয়ে থাকবে না পড়তে থাকবে? পড়তে থাকলে তো ফ্রিকশন তো থাকবে। কেন থাকবে বলবো? পয়েন্ট শুরুতে ভি ইকুয়াল টু ওমেগা আছে, এবং যখন পড়ছে তখন কিন্তু ভি ইকুয়াল টু ওমেগা থেকে ই যাবে বলে ধরে দিচ্ছি না, ও তো গড়িয়ে গড়িয়ে পড়ছে, তার মানে গড়িয়ে পড়ছে। সে তো মাটিতে যখন চাকা করাচ্ছে সে তো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। স্যার ওটা যখন গড়াচ্ছে তখন ওর কন্ট্যাক্টের যে পয়েন্টটা আছে মানে সেটা তো বারবার পিছন দিকে সরে যাচ্ছে প্রতি একক সময়। তো এবার তাই জন্য মানে স্কিড কাটার যখন কোনো সম্ভাবনা নেই, ভেলোসিটি তো ওর জিরো কন্ট্যাক্ট অফ পয়েন্টের সাপেক্ষে, তো ভেলোসিটি জিরো হলে ফ্রিকশনও জিরো হবে ভি ইকুয়ালস টু ওমেগা আর হলে। স্যার আমার তো মনে হয় যদি ওটা স্থিরও থাকে তবুও তো আমার যেহেতু মানে তার ওয়েটটা যেটা আমরা এমজি ধরছি ওটা তো নিচের দিকে কাজ করছে ধরছি, তো ওটা তো আমার কম্পোনেন্টে ভাঙতে পারে, তো আমার সেই অনুযায়ী তো আমার ফ্রিকশন তো কাজ করবে, যদি ওটা স্থিরও থাকে তবুও তো ফ্রিকশন কাজ করতে হবে। হ্যাঁ স্যার ফ্রিকশন কাজ করবে বিকজ ফ্রিকশন ছাড়া রোটেশন হবে না, ফ্রিকশনটাই নেসেসারি টর্কটা প্রোভাইড করবে যেটার জন্য রোটেশনটা হবে। না থাকলে রোটেশন হবে না, কিন্তু রোটেশনটা হতেই হবে কেন? your answer is right. In fact, দুজনের উত্তরটাই ঠিক, লাস্ট দুজনের উত্তরটা। তো রোটেশন হবে। কেন? রোল করে নিচে পড়ছে, আর যদি স্লাইড হয়ে নিচে পড়ে তাহলে রোটেশন হওয়ার দরকার নেই, যদি রোল করতে হয় তাহলে ফ্রিকশন দরকার। ধরো সারফেসটা এমন যে তাতে ফ্রিকশন আছে মানেই ফ্রিকশন থাকবে এমন তো নয়, কারণ এই যে একটু আগে দেখলে অনুভূমিক হরিজন্টাল ফ্লোরে যখন একটা চাকা ঘোরাচ্ছিল, একবার ভি ইকুয়াল টু ওমেগা আর হয়ে গেলে তখন যে ফ্রিকশনাল ফোর্সটা আর নেই, তার কারণটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন ঠিক অ্যাডজাস্ট করে নেবে যাতে করে রিলেটিভ মোশন বিটুইন দ্য টু সারফেসেস জিরো হয়ে যায়। There doesn't have to be a frictional force just because there's a possibility of a friction, তাই না? তোমরা কিন্তু ঠিক দিকে এগোচ্ছ, কিন্তু বক্তব্যটা হচ্ছে এই যে ধরো ফ্রিকশনাল ফোর্স না থাকতো তাহলে কি হতো? দেখা যাক তাহলে কি হতো পয়েন্ট অফ কন্ট্যাক্টে। এই যে এমজি তাহলে স্লাইড করতো না, ওই যে রোল করবেই এটা কেন সেটা আমাদের আগে ভাবতে হবে। পয়েন্টটা যদি ধরো ফ্রিকশনাল ফোর্স না থাকতো, ধরো যাক নেই, তাহলে কি হবে? তাহলে তো এখানে আমার দুটো ফোর্সই আছে, এমজি আর এর মধ্যে এনটা বড়জোর এমজির যে নর্মাল কম্পোনেন্ট টু দ্য প্লেন সেটা কেটে দিতে পারে, কিন্তু তার যে কম্পোনেন্ট অ্যালং দ্য প্লেন এমজি সাইন আলফা এটাকে তো কাটবে না। তার মানে যদি ফ্রিকশনাল ফোর্স না থাকে তাহলে the body will accelerate downwards, right? এটা ভেলোসিটি একবার করবে, সে শুরুতে ভি জিরো হলো এবার সেটা ভি পেয়ে যাবে। কিন্তু যদি ফ্রিকশন না থাকে তাহলে একদম ঠিক কথা বলেছে, ফ্রিকশন না থাকলে যেহেতু টর্ক থাকবে না, কারণ এন আর এমজি দুটোই কিন্তু কোনো টর্ক দিচ্ছে না অ্যাবাউট দ্য সেন্টার, রাইট? তাই তো এনও দিচ্ছে না
এমজিও দিচ্ছে, দুটোই সেন্টার দিয়ে যাচ্ছে। কাজে যদি ফ্রিকশনাল ফোর্স না থাকে দেয়ার উইল বি নো টর্ক, হুইচ ইজ পারফেক্টলি কারেক্ট, এবং তার ফলে কিন্তু ওমেগাটা জিরোই থেকে যাবে। তো হোয়াটস রং উইথ ওমেগা স্টেইং জিরো? The only thing that is wrong with omega staying zero হচ্ছে if you have a non-zero v and a zero omega, then the point of contact will definitely slip. এখন যদি তোমার ফ্রিকশন থাকে, স্ট্যাটিক ফ্রিকশন যদি হয়, static friction will try its best to prevent slippage. তাই না? স্লিপ করা মানে তো যে সারফেসের মধ্যে রিলেটিভ মোশন আছে, সেই জিনিসটা ফ্রিকশন কমানোর চেষ্টা করবে যতদূর সম্ভব। কাজেই there will be a friction, it will try to maintain v equal to omega. কিন্তু will this frictional force এটা কি mg sin alpha সঙ্গে সমান হবে, বেশি হবে না কম হবে, কেউ বলতে পারবে? এই দুটো সম্পর্ক কি? যদি চাকাটা নিচের দিকে নামে তাহলে ওর থেকে এমজি সাইন আলফা থেকে কম হবে যদি নিচে নামে চাকাটা। কেন? ধরো কেন যদি নিচে নামে, যদি সমবেগে নিচে নামে তাহলে এটা কি ফ্রিকশন? একটা ফ্রিকশন, হ্যাঁ রাইট। না তো ফ্রিকশন কেন? এমজি সাইন আলফা ফ্রিকশন হবে না, এমজি সাইন আলফা ফ্রিকশন হবে না। কি হবে, বেশি না কম? যদি না গড়িয়ে বসে থাকতো তাহলে নিশ্চয়ই এমজি সাইন আলফা ইকুয়াল টু ফ্রিকশন হতো, তাই না? একটা বাক্স তৈরি হতো, আর যে যদি চুপচাপ বসে থাকতো তাহলে একটা এমজি সাইন আলফাই হতো, রাইট? হ্যাঁ স্যার। তাহলে এখানে এমজি সাইন ফ্রিকশন হবে না কেন? বিকজ এটা চুপ করে বসে নেই। কিন্তু যদি ইউনিফর্ম ভেলোসিটির নামে তাহলেও তো ফ্রিকশন হতো, তাহলে তো ফ্রিকশনের আরটা ব্যালেন্স করতে হবে, তাই না? এই গড়িয়ে নিচে নামছে ঠিক আছে, কিন্তু আমরা কি শিওর যেটা অ্যাক্সিলারেট করবেই? এটা মানে আচ্ছা, এখানে এটা কথাটা মানেটা কিছুটা বলে নেওয়া ভালো। এই গোটা চাকাটা সেটা তো বিভিন্ন অংশ অ্যাক্সিলারেট করছেই, কারণ যে যখন গোল হয়ে ঘুরছে তার তো বিভিন্ন অংশ কখনো স্ট্রেট লাইনে মুভ করছে না। আমি এটা বলতে সেন্টার অফ মাসটার কথাই বলছি, কারণ সেন্টার অফ মাস বিহেভস অ্যাজ ইফ দ্য নেট এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাক্টিং অন ইট। তাহলে will the center of mass accelerate, yes or no? সেট করবে, কিন্তু ধরো আমাদের যে হরাইজন্টাল প্লেনের যে এক্সাম্পলটা ছিল সেটা তো শুরুতে অ্যাক্সেলারেশন ছিল, কিছুক্ষণ পরে অ্যাক্সেলারেশন বন্ধ হয়ে গেছে, তাই তো? এখানে সেরকম কিছু হবে না। Once v equal to omega is reached, for example, when the acceleration stops, actually the answer is some, মানে তোমরা বলেছো তো, কিন্তু তোমরা একটু যদি এগিয়ে যাও নিজের যে চিন্তায় তাহলে এটা বলতে পারো। ধরো ফ্রিকশন যদি জিরো হতো তাহলে সমস্যাটা কি ছিল? সমস্যা হচ্ছে তাহলে ভিটা বাড়তে থাকতো, মানে সেন্টার অফ মাস ভেলোসিটি এটা বাড়তেই থাকতো কিন্তু ঘুরতো না। তার মানে ভি ইকুয়াল টু ওমেগার শুরুতে ভিটা জিরো ছিল, ওমেগা জিরো ছিল, ভি ইকুয়াল টু ওমেগার শুরুতে খাচ্ছে, কিন্তু কিছুক্ষণ তারপরে আর খাটতো না, কারণ ভিটা তো ওমেগাটা পারতো না। আর যদি এফ ইকুয়াল টু এমজি সাইন আলফা হয়ে যায় তাহলে কি হবে? ভিটা আর বাড়বে না, কিন্তু এই যে ফোর্স অফ ফ্রিকশন সেটা টর্ক দিচ্ছে, তাহলে ওমেগা বাড়তে থাকবে, তাহলে তো ভি ইকুয়াল টু ওমেগা আর থাকবে, তাই না? ভি আর ওমেগার যদি সমান থাকতে হয় তাহলে ভি বাড়লে ওমেগাকেও বাড়তে হবে, ভি কমলে ওমেগাকে কমতে হবে। You want to maintain the point of contact being stationary, মানে v equal to omega তোমাকে যদি মেনটেন করতে হয় তাহলে কিন্তু এক্ষেত্রে frictional force cannot balance gravity. যদি ব্যালেন্স করে দিত, that is the component of gravity along the plane, যদি ব্যালেন্স করে দিত তাহলে কিন্তু আর কোনো অ্যাক্সেলারেশন হতো না, v would have been constant, কিন্তু ওমেগা বাড়তেই থাকতো, তাই না? এখানে দেখো এই যে তিনটে ফোর্স আমার কাছে আছে,
এমজি, এন আর এফ, এই তিনটার মধ্যে টর্ক একমাত্র কে দিচ্ছে? ফ্রিকশন দিচ্ছে, আর কেউ তো দিচ্ছে না, তাই না? কথাটা বোঝা গেল? এফ কিন্তু এমজি সাইন আলফা থেকে কম হতে হবে, সো দ্যাট দেয়ার ইজ সাম এফ এদিকে থাকা মানেই হচ্ছে টর্ক আছে, তার জন্য ওমেগা বাড়তে থাকবে, তাহলে ভিকেও বাড়তে হবে, তার মানে কিন্তু দুটো কিন্তু সমান হবে না। সেই অঙ্কটা তোমরা অনেকে হয়তো করেছো, অঙ্কটা আমি যদি লিখি তাহলে দাঁড়াবে এরকম মাইনাস এফ, তাই তো? রাইট? আমি জাস্ট বলছি বলো। বলছি স্যার অন্য কোনো একটা শব্দ আছে, ঠিকঠাক কথাটা আসছে না। তাই কি? না, কিছু তো অন্য শব্দ আসছে না তো। কি টং টং অন্য আওয়াজ আসছে। স্বরের মতো কেটে যাচ্ছে। ও আচ্ছা, এই সমস্যাটা তো হচ্ছে হয়তো। ও একটু একটু কাটছে, হ্যাঁ কখনো কখনো কাটছে, কিন্তু বোঝাতেও যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ কি বোঝা যাচ্ছে কোথা থেকে এলো? আর কিছুই না, আমি তো এই যে সেন্টার অফ মাস, তার মোট ভর ইনটু সেন্টার অফ মাসের ত্বরণ হচ্ছে মোট বল। এটা অবশ্যই একটা ভেক্টর ইকুয়েশন, আমি এটা শুধুমাত্র এই তল বরাবর কম্পোনেন্ট, তল বরাবর উপাংশ নিয়েছি। তলের লম্ব বরাবর নিয়ে কোনো লাভ নেই, কারণ সেখানে আমি জানি এমজি কস আলফা ইকুয়াল টু এন আসে, তাই তো? কারণ এই যে গোল চাকা যেহেতু, সেহেতু এই দূরত্বটা একই থাকছে, সেহেতু সে কিন্তু এদিকে লম্ব দিকে, তলের লম্ব দিকে সে নড়ছে না, কাজে সেদিকে তার কোনো ত্বরণ নেই। ত্বরণটা যা আছে তল বরাবর আছে, কাজে এটা হচ্ছে স্রেফ ত্বরণের সমীকরণ। আর আইডি ওমেগা ডিটি, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টর্ক, আবার সে একই আগের মতো একই কারণে মাইনাস এফ হচ্ছে। এবার এখান থেকে সমীকরণটা সলভ করে ফেললেই, স্পেশালি ভি ইকুয়াল টু ওমেগা আর বসিয়ে দিয়ে যদি সলভ করো, তাহলেই কিন্তু অ্যাক্সেলারেশন মানে ডিভিডিটি কত সেটা বেরিয়ে আসবে। যেটা বেরোবে, আমি উত্তরটা লিখে দিচ্ছি, কি সাইন আলফা বেরোবে না, এটা বেরোবে, ঠিক আছে? এটা অঙ্কটা করলে তোমার দেখতে হবে, এটা অঙ্কটা করার কোনো বাহাদুরি কিছু নেই। এবং এটা এখান থেকে কোর্সেই দেখতে পাবো যে এক্সটা অবশ্যই এমজি সাইন আলফা থেকে কম, যার ফলে এটা ডিভিডিটি পজিটিভ। সেটা তো হলো, এটা কেন অঙ্কটা করার কথা। আমি কিন্তু এর থেকে অনেক শক্ত একটা প্রশ্নে, যেটা আগে থেকে জমিয়ে রেখেছি, সেটা করতে চাই। সেটা হচ্ছে এই যে দুটো সমীকরণ আমরা লিখলাম এখানে, ধরো অনুভূমিক ক্ষেত্রেও লিখলাম, অনুভূমিক হোক অনুভূমিক না হোক কিছু যায় আসে না। এই যে দুটো সমীকরণ লিখেছি, এর মধ্যে প্রথম সমীকরণটা যখন লিখেছি এম ডিভিডি ইকুয়াল টু এফ, সেটা কার সাপেক্ষে লিখেছি? এখানে মানে বেগটা, এই যে ভিটা কার সাপেক্ষে মাপা হচ্ছে? মনে করি ঠিক আছে, এটাকে আরেকবার ছবি দেখে, এই হচ্ছে আমার চাকা, তার কেন্দ্রটা ভি বেগে চলছে, আর এদিকে একটা ফ্রিকশন আছে, আমি ফটোটিকের সামনের দিকে আছে, যদি সে প্রথমে জোরে না চলে। আমি দুটো সমীকরণ লিখছি, ডিভিডিটি হচ্ছে এফ, আর আই ডি ওমেগা ডিটি হচ্ছে মাইনাস এফ আর। সমীকরণ যখন লিখেছি তখন নিশ্চয়ই কারো না কারো সাপেক্ষে লিখেছি, কারণ আগে তিনি বলেছেন যে এই সব ধরনের সমীকরণ, স্পেশালি যেখানে বেগ বা কৌণিক বেগ বা এগুলো আছে, এগুলো সবসময়ই কোনো না কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে হতে হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে যে এম ডিভিডিটি ইকুয়াল টু এফ টা লিখলাম, এই সমীকরণের পর্যবেক্ষকটা কে? মানে বেগ ভিটা কার সাপেক্ষে?
স্যার গ্রাউন্ডের সাপেক্ষে। গ্রাউন্ডের সাপেক্ষে, ঠিক আছে। সো দিস ইজ উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। আর আমরা গ্রাউন্ডটাকে অ্যাপ্রক্সিমেটলি ইনার্শিয়াল ধরেই নিই, কাজে এখানে কোনো সমস্যা নেই। নিউটন সেকেন্ড ল, থার্ড ল সব লাগিয়ে দেওয়া যায়। এই যে সমীকরণটা, এটা আমি কার সাপেক্ষে লিখেছি? সেটা চেনার খুব সহজ উপায় হচ্ছে, সেটা আমরা এই যে ডান দিকটা মাইনাস এফ আর, এটা কার সাপেক্ষে ভেবেছিলাম? এই ভ্রামক যে মাইনাস এফ আর, সেটা কার সাপেক্ষে ভাঙা হয়েছে? এটা তো সেন্টারের সাপেক্ষে। আচ্ছা, সেন্টারের সাপেক্ষে, সেন্টার অফ দ্য রিং। আচ্ছা, এই দুটো আলাদা আলাদা পর্যবেক্ষকের সাপেক্ষে দুটো সমীকরণ লেখা হয়েছে। এখন দুটো আলাদা পর্যবেক্ষক ব্যবহার করাতে কিন্তু কোনো রকম গন্ডগোল নেই। তুমি অনেক সময় সুবিধার জন্য একটা সমীকরণ একজনের সাপেক্ষে, একটা সমীকরণ আরেকজনের সাপেক্ষে লিখলে কোনো ক্ষতি হয় না। কিন্তু তোমাদের কিন্তু একটা জিনিসের বিশাল খটকা লাগা উচিত। এই যে সেন্টার যেটা কি ইনার্শিয়াল অবজারভার? সেন্টারের সাপেক্ষে যদি আমরা একটা অবজারভারকে ফিক্স করে দিই, যে সেন্টারের সাথে সাথে এগোচ্ছে, গ্রাউন্ড না হয় ইনার্শিয়াল অবজারভার, কোনো সমস্যা নেই। সেন্টার কি ইনার্শিয়াল অবজারভার? না, সেন্টার তো মুভ করছে, ইনার্শিয়াল কি করে হবে? মুভ করলে ইনার্শিয়াল হয় না, আবার না মানে অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলে, অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলে, আবার অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করলে ইনার্শিয়াল হয় না, এটাও কিন্তু ঠিক নয়। কারণ অ্যাক্সিলারেশন সাপেক্ষে তো হবেই। তুমি যে কোনো অবজারভারই দেখো না কেন, সে কারণ না কারণ সাপেক্ষে তো অ্যাক্সিলারেট করবেই। তুমি যেটা বলতে চাইছো, যেটা বলা উচিত, সেটা হচ্ছে সে একজন ইনার্শিয়াল অবজারভার, মানে মাটি, যেটা আমরা এখানে ইনার্শিয়াল ধরে নিয়েছি, তার সাপেক্ষে অ্যাক্সিলারেট করছে, তাই না? একজন ইনার্শিয়াল অবজারভারের সাপেক্ষে আরেকজন ইনার্শিয়াল অবজারভার চলতেই পারে, কিন্তু তার যদি অ্যাক্সিলারেশন থাকে, সে কিন্তু ইনার্শিয়াল অবজারভার হতে পারে না, ঠিক? তাহলে তো এখানে এই যে দ্বিতীয় ইকুয়েশনটা লিখেছি, সেটা তো গোড়ায় বলদ হয়ে গেছে। খেয়াল করি, ইকুয়েশনটা আসলে ডিএলডিটি ইকুয়াল টক। সেটা আমি পেয়েছিলাম কি করে? এই সমীকরণটা শুরু করেছিলাম হচ্ছে এল হচ্ছে আর ক্রস পি, ডিডিটি করছি, আর ক্রস পি থেকে ডিআর ডিটি ক্রস পি একটা টার্ম আসছে, যেটা শূন্য, কারণ ডিআর ডিটি আর পি প্যারালাল, একটা ভেলোসিটি একটা মোমেন্টাম প্যারালাল, আর একটা টার্ম হচ্ছে আর ক্রস ডিপিডি। এই ডিপিডিটাকে আমরা এফ বসিয়ে দিয়েছিলাম, তাই তো? কিন্তু এই যে ডিপিডিটি ইকুয়াল টু এফ, এটা কি সব অবজারভারের জন্য সত্যি? না, শুধু ইনার্শিয়াল অবজারভারের জন্য সত্যি। ইনার্শিয়াল অবজারভারের জন্য সত্যি। তাহলে তো এই যে ডিএলডিটি ইকুয়াল টক যে ফর্মুলাটা আমরা বের করেছি, সেটা তো ইনার্শিয়াল অবজারভারের জন্য সত্যি। তাহলে যে দুটো অঙ্ক আজকে আমরা করলাম, যেটা চাকা ঘুরিয়ে দেওয়া হয়েছে, মাটিতে ছেড়ে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে একটা নততল বা ইনক্লাইন প্লেন দিয়ে চাকা গড়িয়ে নামছে, দুটো ক্ষেত্রে আমরা এমডিভিডিটি ইকুয়াল টু ফোর্স, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা তো একটা ক্ষেত্রে চাকার মাটির রেসপেক্টে, একটা ক্ষেত্রে ওই নততলটার রেসপেক্টে করা হয়েছে, দুটো ইনার্শিয়াল অবজারভার, কোনো সমস্যা নেই। কিন্তু এই আইডি ওমেগা ডিটি ইকুয়াল টু টক যেটা আমরা ব্যবহার করছি, সেটা তো আমরা ভাবছি সেন্টারের রেসপেক্ট। সেন্টার তো ইনার্শিয়াল নয় এক্ষেত্রে, কারণ অন্য যে ইনার্শিয়াল অবজারভার আমি এখানে ব্যবহার করেছি, তার সাপেক্ষে তার একটা ত্বরণ আছে, কি ইনার্শিয়াল হতে পারে না। তাহলে এই সমীকরণটা কি আদৌ ব্যবহার করা যায়? এটা বা নততলের ক্ষেত্রে যে সমীকরণটা আমরা লিখে দিক দিয়ে অঙ্কটা করে ফেললাম, বা করে ফেলা যায় বললাম, প্রথমেই যেটা মনে হওয়া উচিত, এটাকে ব্যবহার করাই উচিত, তাই না?
বোঝা গেল সমস্যাটা কি হচ্ছে? আমরা যে এই সমীকরণটা ব্যবহার করছি তার তো একটা ডেরিভেশন আছে। নিউটন ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলো না হয় ডেরিভেশন নেই, এগুলো একদম শুরু থেকে আমরা ধরে নিয়েছি। তো বাকি যে ল গুলো যেমন ডিএলডিটি ইকুয়াল টর্ক, সেটা তো আমরা নিউটন সেকেন্ড ল দিয়ে ডিরাইভ করেছি। নিউটন সেকেন্ড ল যদি না খাটে তাহলে সেই লটাও এটাও তো ভুলে যাওয়া, তাই না? আচ্ছা, এখানে তোমাদের কারোর কোনো, আমি যেটা বললাম তাহলে তোমাদের কারোর প্রতি আপত্তি থাকে? বলতেই পারে যে আমি ভুলবার কথা বলছি, সেটা বলতেই পারে যে আমি যেগুলো বলছি সেগুলো আদৌ ঠিক নয়। কিংবা যদি ঠিক হয় তাহলে কি এই সমীকরণগুলো সব ভুল? কারণ এই সমীকরণগুলো কিন্তু তোমরা অনেকেই হয়তো হায়ার সেকেন্ডারিতে অঙ্কে করেছো। আচ্ছা, এর উত্তরটা কিন্তু আমি তোমাদের বলে দেব না, এর উত্তরটা তোমাদের ভেবে বের করতে হবে। এই সমীকরণগুলো আদৌ ব্যবহার করা ঠিক হয়েছে কিনা, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে কেন ঠিক হয়েছে, এটা তোমাদের ভেবে বের করতে হবে। ঠিক আছে? সবাই কোশ্চেনটা ঠিকঠাক বুঝেছিস তো? মানে স্যার কি করতে বলছেন সেটা বুঝে না থাকলে বুঝে নে, কারণ তোদের করতে হবে, এটা ভাবতে হবে এটা নিয়ে। বলো, বুঝতে পেরেছো? আমি বুঝতে কি পেরেছো আমি কি জিজ্ঞেস করছি? সেটাই। যদি কনফিউশন থাকে বল। উত্তরটা কি আমি এক্ষুনি তোমাদের বলতে বলছি না, আমি যেটা বলতে বলছি প্রশ্নটা কি বোঝা গেছে? স্যার আরেকবার বলে দিন। না, আরেকবার বল কি, তাহলে তুমি একটা বড় আমাকে বলো যে তুমি কোনটুকু বুঝে। ধরো এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণের মধ্যে আমি কতটুকু তুমি বুঝেছো বলো, তারপর আমি তোমাকে বাকিটা বলছি। এই দুটো সমীকরণ নিয়ে আমার যে প্রশ্নটা ছিল এটা তুমি কতটা বুঝেছো বলো, বাকিটাই বলছি। এই সমীকরণটা কি? এটা তো নিউটনের সেকেন্ড ল ফর এ সিস্টেম অফ পার্টিকেলস। এটা কিন্তু নিউটন সেকেন্ড ল আসলে নয়, এটা নিউটন সেকেন্ড ল ফর এ সিস্টেম অফ পার্টিকেলস, যেটা বলে যে মাস অফ দ্য এন্টায়ার সিস্টেম কে তুমি যদি অ্যাক্সেলারেশন অফ দ্য সেন্টার অফ মাস দিয়ে গুণ করো তাহলে নেট এক্সটার্নাল ফোর্স পাওয়া যায়। এখানে এই যে অনুভূমিক তলে যে চাকাটা ছিল তার উপর তিনটে ফোর্স আছে, এমজি আছে, এন আছে আর এফ আছে। কিন্তু এই যে সেন্টার অফ মাস সে কিন্তু শুধু হরাইজন্টালি অ্যাক্সেলারেট করছে। যেহেতু সে পিওরলি হরাইজন্টালি অ্যাক্সেলারেট করছে সেহেতু ভার্টিক্যাল ডিরেকশনে এমজি আর এন কেটে যেতে হবে, হরাইজন্টাল ডিরেকশনে মাস ইনটু অ্যাক্সেলারেশন করে ফোর্স পাওয়া যায়। এই যে সমীকরণটা আমরা লিখলাম এটা লিখলাম হচ্ছে মাটির সাপেক্ষে। আর মাটি আমাদের এই ধরনের অঙ্ক করার জন্য মাটিকে ইনার্শিয়াল অবজারভার আমরা ধরে নিতেই পারি, তাই তো? আমরা সেটা ধরে কিন্তু অধিকাংশ অঙ্ক করি। আর এই যে দ্বিতীয় সমীকরণটা আই ডি ওমেগা ডিটি ইকুয়াল টু মাইনাস এফ আর, এটা কিন্তু লেখা হয়েছে কেন্দ্রের সাপেক্ষে। কেন্দ্রের সাপেক্ষে লিখলে যে আই ডি ওমেগা ডিটি ইকুয়াল টু মাইনাস এফ আর হয় এটা নিয়ে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই। কিন্তু ঝামেলাটা সেখানে না, ঝামেলাটা হচ্ছে এখানে যে কেন্দ্রটা, চাকার কেন্দ্রটা এটা নিচে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, সেই ত্বরণটাই তো এই ডিভিডিটি। মাটির সাপেক্ষে তার ত্বরণ আছে। মাটি যদি ইনার্শিয়াল হয় এই অবজারভার কিন্তু ইনার্শিয়াল নয়, তাহলে ইনার্শিয়াল যদি না হয় তাহলে তার জন্য নিউটন সেকেন্ড ল লেখা যায় না। আর নিউটন সেকেন্ড ল যদি না লেখা যায় তাহলে তো এইটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন, সেখানে যে ডিএলডিটি ইকুয়াল টু টর্ক, এটা তো নিউটন সেকেন্ড ল থেকে বের করা। সেকেন্ড ল যদি না খাটে তাহলে ডিএলডিটি ইকুয়াল টু টর্ক কি করে খাটে? এইটা হচ্ছে প্রশ্ন। যে আমি যে এই দুটো সমীকরণ লিখেছি তার মধ্যে 2 নম্বরটা
আমার লেখা উচিত ছিল না, তবু লিখেছি। তাহলে কিন্তু এবার ভুল করেছি, নাকি এমন কোনো কারণ আছে যার জন্য এটা লেখা যায়? এটা হচ্ছে প্রশ্ন। এবার প্রশ্ন বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এর উত্তরটা তোমাদের আজকে আমি বলবো না বললাম, কিন্তু এর উত্তরটা বোঝার জন্য একটা জিনিস তোমাদের জানতে হবে, যেটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে সেকেন্ড ল যেখানে খাটে না, মানে ইনার্শিয়াল অবজার্ভার যদি না হয়, তাহলে জোর করে আমরা সেকেন্ড লকে কি করে খাটাতে পারি? আচ্ছা, নন ইনার্শিয়াল অবজার্ভারের অনেক রকম হতে পারে, কিন্তু তার মধ্যে সবচেয়ে সহজ কেসটা হচ্ছে এমন একজন অবজার্ভার যে ইনার্শিয়াল অবজার্ভার রেসপেক্টে ট্রান্সলেট করছে মানে হচ্ছে, অন্যটা বুঝলে আরো বেড়ে যাবে, অন্যটা হচ্ছে রোটেটিং। একজন অবজার্ভার যে ঘুরছে, আরেকজন অবজার্ভার যে সরছে। এমন অবশ্যই এমন অবজার্ভার থাকতে পারে যে সরতে সরতে ঘুরছে বা ঘুরতে ঘুরতে সরছে, যেটা কিছু বলে তো, সেটা আরো শক্ত। কিন্তু আমরা আপাতত রোটেটিং অবজার্ভারকে বাদ রাখছি। আপাতত আমরা বলছি শুধু ট্রান্সলেটিং অবজার্ভারের কথা। তার মানে হচ্ছে আমার ইনার্শিয়াল অবজার্ভার যদি এরকম হয় যে তার অরিজিন এটা, তার এক্স ওয়াই জেড অক্ষগুলো এরকম, আরেকজন অবজার্ভার আছে যে এর সাপেক্ষে চলছে, কিন্তু সে কিন্তু তার এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম অক্ষগুলো ওই অক্ষগুলোর সাথে মিলছে না, মিলতে পারে না, কারণ সে তো অন্য জায়গায় আছে। সে যেখানে আছে সেখানেই তো তার অরিজিন, কিন্তু না মিললেও তাদের অক্ষগুলো সমান্তরাল রয়ে যাচ্ছে, সময়ের সাথে পাল্টাচ্ছে। ঠিক আছে, এরকম কেসটা যদি আমি ধরি, তাহলে আমার এই নন ইনার্শিয়াল অবজার্ভারের ক্ষেত্রে কি করে আমি সেকেন্ড ল তাও ব্যবহার করতে পারবো, সেটা বুঝতে একটু সুবিধা হয়। আমি এই ছবিটা একটু এখানে আঁকছি আলাদা করে। তাহলে বোঝা গেল, সেট আপটা হচ্ছে আমার দুজন অবজার্ভার আছে, ও আর ও প্রাইম। একজনের অক্ষগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, আরেকজনের অক্ষ হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, এবং এই অবজার্ভার ও প্রাইম ও এর সাপেক্ষে চলছে। অবশ্যই তার মানে ও প্রাইমের সাপেক্ষে চলছে, কিন্তু আপাতত আমি ও এর সাপেক্ষে ও প্রাইম চলছে বলে কাজটা করছি। এবার তার মানেটা কি? তার মানে এই যে পজিশন ভেক্টরটা, যেটা ও আর ও প্রাইমকে জুড়ে দিচ্ছে, সেটা সময়ের সাথে পাল্টাচ্ছে। আর ধরো কোনো একটা বিন্দু আছে এরকম কোথাও একটা, আমরা আগের দিনও পড়েছিলাম, তাও একবার, আমি যদি ও থেকে সেই বিন্দু অব্দি একটা ভেক্টর রাখি, আর ও প্রাইম থেকে সেই বিন্দু অব্দি আরেকটা ভেক্টর রাখি, তাহলে এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর কি? এইটা হচ্ছে ও এর সাপেক্ষে এই বিন্দুটার পজিশন ভেক্টর, আর সবুজ ভেক্টরটা কি? এই যে সবুজ ভেক্টর ও ড্যাশের সাপেক্ষে ওই বিন্দুর ঠিক পজিশন ভেক্টর। কিন্তু ও ড্যাশের সাপেক্ষে পজিশন ভেক্টর, তাহলে পজিশন আমি আর ড্যাশ করছি। আর ও এর সাপেক্ষে ও ড্যাশের পজিশন ভেক্টর, এটাকে যদি আমি আর বলি, তাহলে এই তিনটের মধ্যে একটা সমীকরণ আমরা সহজেই পেয়ে যাচ্ছি যে আর হচ্ছে এই আর ড্যাশ আর ক্যাপিটাল আর, এর মধ্যে সম্পর্কটা কি? আর ড্যাশ ভেক্টর মাইনাস আর ভেক্টর, ক্যাপিটাল আর ভেক্টর। মাইনাস, এটা দেখো, ও থেকে যদি পিতে যেতে চাও তুমি সোজা সরাসরি আর দিয়ে যেতে পারো, কিংবা ও থেকে ও ড্যাশ হয়ে যেতে পারো। সরি, ওটা প্লাস হবে, প্লাস ক্যাপিটাল আর ভেক্টর। রাইট। তাহলে এইটা হচ্ছে সম্পর্ক আর আর ড্যাশের মধ্যে। আর আরেকটা সম্পর্ক যেটার কথা আমরা ইউজুয়ালি ক্লাসিক্যাল মেকানিক্সে লিখি না, কারণ ধরেই নি সেটা ঠিক যে দুজন একই সময়ে ভাবছে, টি আর টি প্রাইম সমান। তাহলে সরাসরি যেটা আসছে ডি আর টি আসছে কিরকম? আগের দিনই করেছি, কাজে আরেকবার জাস্ট লিখে নিচ্ছি।
টিআরডিটিটা কি? টিআরডিটি হচ্ছে ওই পয়েন্ট পি এর বেগ ও এর সাপেক্ষে, মানে ভি। আর ডিআর ড্যাশ ডিটিটা কি? ওই একই পয়েন্ট পি এর বেগ ও ড্যাশের সাপেক্ষে। আর এই ডি ক্যাপিটাল আর ডিটি এটা কি? এটা হচ্ছে ও ড্যাশের বেগ ও এর সাপেক্ষে। মানে ও এখানে ও লিখছি কারণ আচ্ছা ও না লিখে অবজারভার লেখা ভালো। ওটা যে পর্যবেক্ষক তার বেগ ও এর সাপেক্ষে যদি এটা হয়, এটা তোমার সবার চেনা ফর্মুলা, এটা হচ্ছে স্রেফ ভেলোসিটি অ্যাডিশন ফর্মুলা। তুমি যদি ও প্রাইমের সাপেক্ষে বেগ জানো আর ও প্রাইমের বেগ জানো ও এর সাপেক্ষে, তুমি জুড়ে দিলেই ও এর সাপেক্ষে জিনিসটা বেগ বেরিয়ে আসে। আর যদি আরেকবার ডিফারেন্সিয়েট এইটাকে সেটাকে সরিয়ে লিখে দাও, আর যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতাম তাহলে আমরা পেতাম এটা। মানে এ হচ্ছে এই জন্য আমরা কিন্তু আগে বলেছিলাম যে ত্বরণটা পর্যবেক্ষকের উপর নির্ভর করে, বলটা করে না। সে কারণে F equal to ma, Newton's second law, cannot be valid for all observers. কারণ তারা দুজন একই এফ মাপছে কিন্তু আলাদা আলাদা এ মাপছে। কিন্তু একই এ মাপবে কখন? এ আর এটা সমান হবে কখন? যদি এ অবজারভার 0 হয়। তার মানে কি, যদি কোনো অবজারভার ইনার্শিয়াল হয় তার মানে তাহলে তার জন্য F equal to ma ভ্যালিড। আর আরেকজন অবজারভার যদি তার সাপেক্ষে ইউনিফর্ম ভেলোসিটি চলে, মানে কোনো ত্বরণ যদি তার না থাকে, এ অবজারভার যদি 0 হয়, তাহলে ও ড্যাশের জন্য কিন্তু নিউটনস সেকেন্ড ল ভ্যালিড হবে, রাইট? এটা মনে আছে যে একজন ইনার্শিয়াল অবজারভার যদি তুমি পেয়ে যাও তার সাপেক্ষে ইউনিফর্ম ভেলোসিটি চলা সব অবজারভার ইনার্শিয়াল। কারণ প্রথম ইনার্শিয়াল অবজারভার যে বেগ মাপবে, যে ত্বরণ মাপবে, সেকেন্ড জন্য কিন্তু ঠিক সেই ত্বরণই মাপবে যদি এই টার্মটা 0 হয়। কিন্তু যদি না হয় তাহলে কি হবে? নন ইনার্শিয়াল অবজারভার মানে হচ্ছে তার ইনার্শিয়াল অবজারভারের সাপেক্ষে ত্বরণ আছে, কাজে এইটা 0 নয়। তাহলে F equal to ma টা ঠিক, কিন্তু F equal to ma প্রাইম এটা ঠিক হলো, তাই তো? এ আর প্রাইম যেহেতু আলাদা বুঝা গেল। কিন্তু এর কোনো অসুবিধা নেই তো, যত ইনার্শিয়াল অবজারভার ও প্রাইম হচ্ছে নন ইনার্শিয়াল। যদি মানে এ অবজারভার 0 না হয়, কিন্তু এইবার ধরো আমার অবজারভার নন ইনার্শিয়াল, ঠিক আছে, কিন্তু আমি তাকে কি পুরোপুরি ফেলে দেবো? নাও দিতে পারি। আমি এইভাবে লিখতে পারি, এটাকে যদি আমি এ প্রাইম প্লাস এ অবজারভার লিখে নিই, তাহলে আমি কি দেখছি যে F equal to আর ma প্রাইম হচ্ছে না, এরকম একটা জিনিস হচ্ছে, তাই তো? এটা তো আর কিছুই না, আমি জাস্ট একে এ প্রাইম প্লাস এ অবজারভার লিখে নিয়েছি, ব্যাস, আর কিছু না। রেডিভ অ্যাক্সেলারেশন ফর্মুলাটা ব্যবহার করেছি, তাই তো? এবার দেখো, ধরো আমার যদি খুব ইচ্ছে হয় যে অবজারভার ইনার্শিয়াল হোক বা না হোক, আমি তা সত্ত্বেও ইনার্শিয়াল নয়, তা সত্ত্বেও আমি নিউটন সেকেন্ড ল ব্যবহার করব, মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ফোর্স বলবো, তাহলে কি সেটা করতে পারবো? আমি করতে পারবো, কারণ তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমীকরণটাকে একটু ফুরিয়ে লিখতে হবে, এবং যেটা তোমায় ক্লেম করতে হবে এবার, যে যদি আমি বলি এটা নিউটন সেকেন্ড ল, তুমি বলবে এটা তো নিউটন সেকেন্ড ল নয়, নিউটন সেকেন্ড ল হলে তো এম এ প্রাইম ইকুয়াল টু এফ হতো। আমি যদি তাও বলতে চাই এটাই নিউটন সেকেন্ড ল, তাহলে কি বলতে হবে? যে আসল বলটা আছে এফ, সেটা বাদ দিয়েও এই এক্সট্রা একটা টুকরো আছে, মানে এটাকে আমি বলবো, এটাকে আমি একটা বল বলছি, এই মাইনাস এম টাইমস এ অবজারভার, এটাকে আমি বলছি এফপি, যেখানে এফপি হচ্ছে
তার মানে আমাকে যদি এটা করতে হয় যে যেখানে নিউটন সেকেন্ড ল ব্যবহার করা যায় না সেখানেও নিউটন সেকেন্ড ল আমি জোর করে ব্যবহার করব, তাহলে কি করতে হবে? জোড়াতালি মারতে হবে, আর কিছুই না। জোড়াতালি মারতে গেলে আমাকে কি করতে হবে না, আসল যে বলটা আছে তার সঙ্গে আমাকে একটা এক্সট্রা বল আমদানি করতে হবে যেটা আসলে নেই, সেটা হচ্ছে স্রেফ। কারণ এই বলটার নাম কি তোমরা সবাই জানো, তাই তো? এটা কি বলে? সিউডোফোর্স। হ্যাঁ, এটাকেই বলে সিউডোফোর্স বা ছদ্মবল। এটা আর কিছুই না, মানে আমি জোর করে নিউটন সেকেন্ড ল ব্যবহার করতে চাইছি এমন জায়গায় যেখানে নিউটন সেকেন্ড ল ব্যবহার করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? কিছু তো খেসারত দিতেই হবে। যা করা যায় না সেটা যদি তুমি করতে চাও তাহলে কোথাও না কোথাও তো খেসারত দিতে হবে। খেসারত হচ্ছে এটা যে তোমাকে এটা জোর করে নেই কিন্তু আছে এমন একটা বল আমদানি করতে হবে। সেটা যদি করে দাও তারপর সব মিলে যাবে। তুই আসলে মানে নন ইনার্শিয়াল অবজারভার ব্যবহার করার দুটো উপায় হতে পারে। একটা হচ্ছে নন ইনার্শিয়াল অবজারভার মেপে টেপে অ্যাক্সেলারেশন মাপলো, তারপর সব ঠিক আছে, আমি তারপর এই a ইকুয়াল টু a প্রাইম প্লাস a অবজারভার ব্যবহার করে ইনার্শিয়াল অবজারভার মাপলে কত ত্বরণ মাপতো সেটা ওই a অবজারভার a প্রাইমের সাথে জুড়ে দিয়ে বের করে দিয়েছি, করে এবার ইনার্শিয়াল অবজারভার পেয়ে গেছি, তার জন্য আমি নিউটন সেকেন্ড ল ব্যবহার করছি। এটা একটা পসিবিলিটি। অন্য পসিবিলিটি হচ্ছে যে আমি a প্রাইমটাই ব্যবহার করবো, কিন্তু সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে ফোর্সটা আসল ফোর্সের বদলে তার সঙ্গে সঙ্গে এটাও আছে। ঠিক আছে, এইটা হচ্ছে pseudo force আসল মানে। But the price you have to pay for using Newton's second law where you should not be using Newton's second law. ঠিক? আচ্ছা, এই যেটা আমরা বললাম যে ইনার্শিয়াল এই যে pseudo force এটা হয় মাইনাস মাস টাইমস অ্যাক্সেলারেশন অফ দ্য অবজারভার। তারপর একটা জিনিস দেখো যে এটা এই এমটা কার মাস, এই যে এমটা এই মাসটা কার মাস? এই ফর্মুলা এমটা কার ভর? কি ও এর ভর বা ও প্রাইমের ভর না অন্য কিছুর ভর? যে পয়েন্টটা ধরেছিলাম সেই পয়েন্টের মাস। এবার যে জিনিসটার গতি আমরা দেখছি সেটা পয়েন্ট মানে পয়েন্ট পার্টিকেল দেখছি তার মাস, তাই তো? ঠিক, একদম। তাহলে এই যে জিনিসটা দেখছো এই যে তিনটে ফোর্স, তার জন্য কিন্তু বিভিন্ন পার্টিকেলের জন্য সিউডো ফোর্স আলাদা আলাদা হবে, তাই তো? একই দুজন অবজারভার যদি ব্যবহার করি ও আর ও প্রাইম, আরেকজন সে যদি অন্য একটা পার্টিকেল কিউকে দেখে তাহলে তার জন্য আরটা আলাদা হবে, আর প্রাইমটা আলাদা হবে, কিন্তু আর মাইনাস আর প্রাইম কিন্তু সেই ক্যাপিটাল আরটাই হবে, আর এ মাইনাস এ প্রাইম তাও কিন্তু সেই এ অবজারভারটাই হবে। এবং তার ফলে শেষমেশ এই যে সিউডো ফোর্স সেটা কি হবে? সেটা হচ্ছে ওই যে দ্বিতীয় পার্টিকেলটা তার যা ভর তাকে এ অবজারভার দিয়ে গুণ করে মাইনাস সাইন দিতে হবে। মানে বিভিন্ন পার্টিকেল তুমি যদি এখানে একটা ধরো একটা অল্প ভরের পার্টিকেল লাগাও, তার উপরে এরকম একটা হয়তো কোনো ধরো এই অবজারভারটা এদিকে ধরো এই অবজারভারটা ধরো যাক এই অবজারভারটা এইদিকে, পজিশন ভেক্টরটা এইদিকে মানে যে ত্বরণ সেদিকে হতে হবে এমন তো কোনো কথা নেই। পজিশন ভেক্টর এইদিকে কিন্তু ত্বরণটা অন্যদিকে হচ্ছে, সেটা পাকা পথে গেলে হতেই পারে। এই ধরো এই অবজারভার, তাহলে এই কণিকার যেটা তার উপর একটা বল হবে সেটা এদিকে। এই যে কিউ কণিকাটা তার উপর বলটা কোন দিকে হবে? মানে এই সিউডো ফোর্সটা পি এর উপর সিউডো ফোর্স যদি এদিকে হয় কিউ এর উপর কোন দিকে হবে? খেয়াল করো সিউডো ফোর্সটা সবসময় হচ্ছে মাইনাস এম এ অবজারভার। এই মাইনাস আছে বলি এ অবজারভার যেদিকে এটা তার উল্টো দিকে, তাই তো? কিউ উপর কোন দিকে হবে?
এই ফর্মুলাটা ভাবো, এই যে এই পিটা কিন্তু ক্যাপিটাল বি পয়েন্টের জন্য না, এই পিটা যে সিউডো ফোর্সের, এটা যে কোনো পয়েন্টের জন্যই সত্যি। অবশ্যই সেই পার্টিকেলের মাস আর অবজারভার দেখতে তো সব পার্টিকেলের জন্য এক, মানে যতক্ষণ না আর এই যে দুজন অবজারভার এই দুজনের মধ্যে যে বেগটা, সেটা তো কোন পার্টিকেল দেখছি তার উপর নির্ভর করছে না। এর উপর কোন দিকে হবে সিউডো ফোর্সটা? এটাও অবজারভারের দিকে। হ্যাঁ, এই অবজারভারের দিকে না উল্টো দিকে? মাইনাস আছে খেতে হবে, উল্টো দিকে, মানে এটা দিকে সেদিকেই হবে। উল্টো দিকে মানে ও পয়েন্টের দিকে সেটা বলছি। নয় আদৌ। আচ্ছা এখানে এটা একটু গন্ডগোল আছে, আমার ছবিতে হয়তো আঁকাতে একটু এটা মনে হচ্ছে, তা কিন্তু আমি মিন করিনি। ধরো আমি, আচ্ছা সুবিধার জন্য ধরে নিচ্ছি আমার এই অবজারভারটা উপরের দিকে, তাহলে পি এর উপর যে সিউডো ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে খাড়া নিচের দিকে, তাই তো? ও বা ও প্রাইমের দিকে নয় কিন্তু আদৌ, এটা নির্ভর করছে ও আর ও প্রাইমের মধ্যে আপেক্ষিক ত্বরণটা কোন দিকে। এটার সাথে ও আর ও প্রাইমের অবস্থানে কিন্তু কোনো সম্পর্ক নেই। এটা কোন দিকে হবে তাহলে? তাহলে এটাও নিচের দিকেই হবে। নিচের দিকে হবে। সমান হবে কি না বেশি না কম হবে? সাইজে কি সমান হবে না বেশি হবে না কম হবে? সেটা কিউ এর ভরের উপর নির্ভর কিউ এর করবে। ভরের উপর নির্ভর করে। ভর যদি বেশি হয় তাহলে বেশি হবে, কম হলে কম হবে। আর আরেকটা বিন্দু যদি আমি নিই আর, তারও কিন্তু নিচের দিকেই হবে, আর যদি ভর কম হয় ছোট হবে। আরেকটা বিন্দু এস যদি নিই তাহলে তারও নিচের দিকে হবে, ইত্যাদি। এই সব কটা বল কিন্তু একই দিকে হচ্ছে এবং ভরের সঙ্গে সমানুপাতে হচ্ছে। এরকম অন্য কোনো বল কি তোমাদের চেনা আছে একই দিকে হয় এবং বলের সঙ্গে সমানুপাতে হয়, ভরের সাথে সমানুপাতে হয়? অন্য কোনো বল কি তোমরা চাচ্ছিল যেখানে যেখানে বলগুলো সব একই দিকে হয় বিভিন্ন কণিকার উপর এবং কণিকাগুলোর ভরের সাথে সমানুপাতে হয়? কি গ্র্যাভিটেশনাল ফোর্স তো তাই হয়। ঠিক। আচ্ছা এবার আমি যেটা বলবো সেটা শুনে সঙ্গে সঙ্গে ভুলে যাবে অন্তত আরো বছর 3 জন্য। ঠিক এইটা দেখেই কিন্তু আইনস্টাইন বুঝতে পেরেছিলেন যে গ্র্যাভিটেশনের সাথে এর একটা বিশাল সম্পর্ক আছে। আর আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির সূত্রটাও কিন্তু এখান থেকে। ঠিক আছে, এইটা বললাম, শুনলে এবার ভুলে যাবো, কারণ আমরা অবশ্যই এখন বেসিক মেকানিক্স বলছি, জেনারেল রিলেটিভিটি বলার মতো অবস্থা আদৌ নেই। কাজে যদি আরো কোথায় পড়ছো তার উপরে 2 বছর 3 বছর পরে যদি জেনারেল রিলেটিভিটি পড়ো তখন এটা একটু আবার মনে করে দেখো। মানে নিউটনের ফার্স্ট ল ইত্যাদি সেকেন্ড ল এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক অ্যাডভান্স জিনিসের বীজ লুকিয়ে আছে, সেটাই তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কিছু। এই যে তোমরা দেখলে জিনিসটা যে গ্র্যাভিটিটা এরকমই দেখতে হয়, এটাকেই আরেকটু দূর ঠেলে নিয়ে গিয়ে এবং তার সাথে অনেকখানি অঙ্ক জুড়ে আইনস্টাইন শেষমেশ তার জেনারেল রিলেটিভিটিতে পৌঁছেছিলেন। আবার নিয়ে আমি আর কিচ্ছু বলবো না, এইটুকু বলেই শেষ করবো। মানে এটা নিয়ে আর কিছু বলবো, আর কোনো বক্তব্য রাখছি না। কিন্তু এই যে জিনিসটা আমরা বললাম, এই ফর্মুলাটা তোমাদের প্রচন্ড কাজে লাগবে। আগে যে প্রশ্নটা করেছি সেটা উত্তর দিন, যে ওই যে চাকার গড়ানোর ক্ষেত্রে আমরা কেন ডিএলডিটি করে টক ব্যবহার করতে পারছি, ইনার্শিয়াল অবজারভার না হওয়া সত্ত্বেও, সেটার উত্তর দিতে গেলে কিন্তু তোমাদের এই সিউডো ফোর্সের ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। এইটুকু তোমাদের হিন্ট হিসেবে বলে দিলাম, এবার তোমরা ভেবে ভেবে এসে পড়েন। আজকে আমি শেষে শুধু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই এল ইকুয়াল টু আই ওমেগা। আচ্ছা তোমরা সবাই এই ফর্মুলা চেনো? মানে অবশ্যই চেনো না এমন কেউ আছো?
এই ফর্মুলাটা পরে থেকে এছাড়া আর কিছু আছে, এটা কেউ জানো? কি বলতে চাইছেন, মানে এটা কি অন্য কোনো ক্ষেত্রে ইউজ হয় কিনা? না, এল ইকুয়াল টু আই ওমেগা, এই ফর্মুলাটা কি পুরোপুরি ঠিক? সবসময় কি এল ইকুয়াল টু আই ওমেগা লেখা যায়? একটা পার্টিকেলের ক্ষেত্রে, সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে আই কেন থাকবে? সিঙ্গেল পার্টিকেলের ক্ষেত্রে আই থাকতেই পারে, সেটা এমআর ধরো সিঙ্গেল পার্টিকেল বলি, সিঙ্গেল পার্টিকেল গোল হয়ে ঘুরছে, সেন্টার অ্যাবাউটে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম ভাবছো, তাহলে এবার এর বেগ কত ভি, দূরত্ব কত আর, তাহলে এক্ষেত্রে ভি আর আর যেহেতু পারপেন্ডিকুলার সেহেতু এল হবে এম ভি আর, ভি আবার ওমেগা আর, তাহলে এম আর স্কোয়ার ওমেগা, সিঙ্গেল পার্টিকেলের জন্য আই ওমেগা, এখানে আই হচ্ছে এম আর স্কোয়ার, তাই না? কিন্তু সিস্টেম অফ পার্টিকেলস জন্য কি এল সবসময় আই ওমেগা হয়? আচ্ছা, এই তার সাথে সাথে একটা জিনিস জড়িত আছে, এই যে আই, এটা কি ধরনের রাশি? স্কেলার না ভেক্টর না অন্য কিছু? টেনসর। টেনসর মানে কি? এল যদি ভেক্টর নয়, কিন্তু ওকে কম্পোনেন্টে ভাঙা যায়। ওকে, সেটা কিন্তু এল বা ওমেগা নয়, এল আর ওমেগা দুটো কোনটাই ভেক্টর নয়, সিউডো ভেক্টর। সিউডো ভেক্টর কি জিনিস যদি পুরোপুরি না জানি এই মুহূর্তে সেটা নিয়ে কথা না বললেও চলবে, কিন্তু ঠিক আছে পরে সেটা নিয়ে কথা বলা যায়। আইটা কি? আই তো একটা টেনসর রাশি। টেনসর মানেটা কি? আই আই এর টেনসর কতটা মানেটা কি? এই যে এম কে আর স্কয়ার দিয়ে গুণ করে যেটা পাচ্ছি, এটা কি টেনসর না স্কেলার নাকি? না ওখানে তিন থেকে ছয়। এম আর স্কয়ার, এটা কি টেনসর? এম আর স্কয়ার না, এম আর স্কয়ারটা টেনসর হবে না। এম আর স্কয়ার টেনসর নয়, আবার আই টেনসর, সেটা কি করে হয়? টেনসর হলে হবে, নাহলে হবে না, তাই না? তোমরা এই যে আই টেনসর, এটা কে কে জানো না এটা বলো তো, নাকি সবাই জানো যে আই টেনসর? স্কুলের স্টুডেন্টদের তো জানার কথা নয়। স্টুডেন্টদের জানার কথা নয়, হ্যাঁ, কিন্তু বলছে না কেন কেউ? এবার টেনসর নামটাই জানার কথা নয়। হ্যাঁ, সেটাই। আজকাল সবাই সব জানে, কাজেই হ্যাঁ, সেটাও ঠিক। হয়তো শুনেছে সেজন্য কনফিউজড আছে। সেটা হতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে এল ইকুয়াল টু আই ওমেগা, আর আইটা হচ্ছে সিগমা এম আই আর আই স্কয়ার, তাই তো? এটা সবাই জানো তো? এটা নিয়ে আপত্তি আছে? হ্যাঁ না গুলো বল। আপত্তি আছে? না না না, এটা ঠিক। আচ্ছা, এটা প্রমাণটা দেখা যাক। সে ধরো অনেকগুলো কণিকা আছে, একটা নেই, M1 M2 ইত্যাদি ইত্যাদি, তারা সবাই, এগুলো সবই একটা রিজিড বডির পার্ট, দৃঢ় বস্তুর পার্ট। কেননা তারা সবাই একসাথে একই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে। যদি এরা দৃঢ় বস্তুর পার্ট না হতো, তাহলে কিন্তু তারা সবাই একসাথে একই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতো না। ধরো সবাই রিজিড বডির পার্ট, তারা এই একটা অবজার্ভ রেসপেক্টে R1 R2 R3 এরকম দূরত্বে সব আলাদা আলাদা সার্কেলে ঘুরছে, কিন্তু ঘুরছে একই অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে। তাহলে কি হবে? M1 যেটা, তার
বেগ ভি হচ্ছে v1 হচ্ছে ওমেগা r1, m2 তার বেগ v2 হচ্ছে ওমেগা r2 ইত্যাদি ইত্যাদি। তাহলে আইতম যে কণিকা, এখানে আই এর যে পার্টিকেল, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত? এরা সবাই তো সার্কেলে মুভ করছে, তার ফলে তাদের সবার যে রেডিয়াস গুলো, রেডিয়াস ভেক্টর গুলো ভেলোসিটি গুলো পারপেন্ডিকুলার, কাজে ক্রস প্রোডাক্ট করলে আর আর ভি গুণ করলেই হবে। তাহলে আর প্লাস ভি এর মানটা হচ্ছে আর আই জাস্ট আর ভি। তাহলে এখানে হচ্ছে এম আই ভি আই আর আই, তাই তো? আর ভি আইটা হচ্ছে সবাই যদি ওমেগা বেগে করে, তাহলে ভি আই হচ্ছে কেন্দ্রের সাপেক্ষে বেগ ওমেগা আর আই, তাই তো? তাহলে এল হচ্ছে সাম অফ এল আই এই হচ্ছে প্রমাণ, এই ফর্মুলা, তাই তো? এটা তোমরা সবাই দেখেছো, হয়তো সবাই না হলে অনেকেই দেখেছো, তাই না? এখন এই প্রমাণটা এটা বিশাল গোলমাল আছে, সেটা কি তোমরা কেউ বলতে পারবে? এই প্রমাণটা স্কুলের বইতে সবার থাকে, সবাই পড়েছো, এবং স্কুলের বইতে প্রমাণটা কিন্তু ভুল নয়, কিন্তু সেটা একটা বিশেষ ক্ষেত্রে সত্যি আনফর্চুনেটলি অধিকাংশ স্কুল বইতে সেই ক্ষেত্রটা আলাদা করে বলা থাকে, যে কোন ক্ষেত্রে খাটে। সবসময় কিন্তু এটা খাটে না। এই যে এইটুকু ডেরিভেশন, দেখতে বেশ কিছু নেই, আমি জাস্ট ইউজ করছি ভিআই হচ্ছে ওমেগা আর আই আর এল আই হচ্ছে এম আই ভি আই আর আই, এই দুটো ব্যবহার করে এটা পেয়েছি। এখন আমি বলছি যে এই জিনিসটা সব জায়গায় খাটতে পারে না, এটা ঠিক একমাত্র একটা খুব বিশেষ ক্ষেত্রে। আনফর্চুনেটলি হায়ার সেকেন্ডারিতে যেখানে এই জিনিসটা পড়ানো হয়, সেখানে কিন্তু অনেক সময় যে বিশেষ ক্ষেত্রটা কি সেটা বলে দেওয়া হয়, যে লোকের ধারণা হয় যে এটাই ঠিক, সবসময়ই খাটে। কিন্তু এই যে প্রমাণটা আমি করেছি, প্রমাণটা একটা বিশাল গন্ডগোল আছে, এবং সেটাকে কি গন্ডগোল সেটা তোমরা সবাই জানো, মানে সেটা যে করা যায় না এমন এমন একটা স্টেপ করেছে যেটা কিন্তু সত্যি সত্যি করা উচিত ছিল না, এবং সেটা যে করা উচিত না সেটা তোমরা কিন্তু সবাই জানো। কি সেটা বলতে পারবে? এবং এর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম না জানলেও জানা উচিত, যে এখানে এমন একটা জিনিস আমি করেছি যেটা আমার করতে পারা উচিত না। আচ্ছা, এই যে এল, এটা কি জিনিস? অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেটা ভেক্টর না স্কেলার? এল সমান আর ক্রস, এটা মানে আচ্ছা, এই যে এটা লিখেছি, এটা ভেক্টর না স্কেলার? অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর না স্কেলার, সেটা দিয়ে শুরু করা যাক। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে ওই ক্লকওয়াইজ ডিরেকশন ধরা হয় বা অ্যান্টি ক্লকওয়াইজ, ওই সেন্সে হয়তো ভেক্টর বলা যেতে পারে, কিন্তু এটা মানে সেই পোলার ভেক্টর মানে এরকম টাইপের। আচ্ছা, প্রথমত পোলার ভেক্টর কি জিনিস না জানলে, পোলার ভেক্টর নয়, এটা ঠিক তার উল্টো, এটা অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর, সরি অ্যাক্সিয়াল ভেক্টর। হ্যাঁ, কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর কি জিনিস সেটা আমার যতদূর ধারণা তুমি জানো না, তুমি জানো সেটা তোমার দোষ নয়, সেটা প্রায় কেউই জানে না। এটা কিন্তু আমি বহুদিন ধরে দেখেছি লোকে পোলার ভেক্টর অ্যাক্সিয়াল ভেক্টর কিছু পড়ার পরেও সেটা কি জিনিস বোঝে না, সেটা নিয়ে আমরা আবার কথা বলছি। আবার অ্যাক্সিয়াল ভেক্টরও ভেক্টরই, সে অর্থে এটা কি ভেক্টর? এই এলটা কি ভেক্টর? তা তো নয়, আসলে এল ভেক্টর হচ্ছে এটা, আর ক্রস এনভি করে যাকে পাওয়া যায়। আর টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হওয়া উচিত ছিল এটা, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর গুলোকে যোগ করা দরকার ছিল, ইন্ডিভিজুয়াল পার্টিকেলের অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর যোগ করা উচিত, তবে আমি এলআই গুলো যোগ করে আমি এল পাবো, তাই তো?
হ্যাঁ সেটাই যদি হয় তাহলে বলতো দেখি এখানে আমি কি একটা বিশাল ভুল করে ফেলেছি। যেটা কিন্তু তোর চোখের সামনে আছে এবং এটার জন্য অন্য কিছু জানতে হবে, ভেক্টরের যোগ সম্বন্ধে একটু জানলেই। আমরা এখানে কি যোগ করছি, ভেক্টরগুলোকে যোগ করছি, তাই তো? তোরা নোট দেখতে দেখাচ্ছে এখানে কি করেছে, এটা তো আইতম অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টরের মান, ম্যাগনিটিউড, তাই না? হ্যাঁ তাহলে এটা কি আদৌ করা যায় যে a প্লাস বি এই ভেক্টরটা করা দরকার ছিল, তা না করে আমি এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান জুড়ে ফেললাম? এই আদৌ ঠিক? না ঠিক নয়। তাই না? ভেক্টরের আমার দরকার ছিল টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম was the sum of the individual angular momenta, sum of the individual vectors, right? আমি এখানে কি করছি, আই এম অ্যাডিং আপ their magnitudes, তাই তো? এই যে আই ওমেগা যে ফর্মুলা আমি বের করেছি সিগমা এম আই আর আই স্কোয়ার করে, এইটা কিন্তু এলআই গুলোকে যোগ করে, এলআই ভেক্টর যোগ করে পাইনি, আমি এলআই গুলোকে যোগ করে পেয়েছি। শুধু মানগুলোকে নিয়ে যোগ করেছি। মানগুলোকে কি যোগ করা আদৌ উচিত ছিল? না সেই ঠিকই, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে ভুলটা কি করেছি বা পুরোপুরি ঠিক যেটা করিনি সেটা এতটাই অপ্রিয় সেটা তো তোর চোখে পড়ছে। তবে সবাই জানো যে ভেক্টর যোগ করা আর মান যোগ করা এক জিনিস নয়, তাই না? তাই তো? এই যে গোটা ডেরিভেশনটা এখানে কিন্তু মানগুলো যোগ করা হয়েছে, যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ভেক্টর গুলোকে যোগ করা, ঠিক? এবার ঠিকঠাক করলে কি আছে সেটা কথা আমরা পরের দিন আসবো, সেটাই হচ্ছে আমাদের ওই সেখান থেকে মোমেন্ট অফ ইনার্শিয়া টেনসারটা কি বস্তু প্রত্যেকে আসে না বোঝা যাবে। আপাতত হায়ার সেকেন্ডারি বইতে তো এটা করা থাকে, তাই হায়ার সেকেন্ডারি বইতে তো পুরোপুরি ভুল জিনিস থাকে না, নিশ্চয়ই ভুল হিসাব থাকবে কেন? পুরো ভুল নিশ্চয়ই নয়। বলে দেখি কোন সময় ভেক্টর যোগ করতে গিয়ে তাদের মানগুলো যোগ করলে কাজ হয়ে যায়? একই দিকে থাকলে। ঠিক, এল ভেক্টর এলআই ভেক্টর গুলো যদি সব একই দিকে থাকে তাহলে সেগুলোকে যোগ তাদের মানও যোগ করে দিলে ঠিকই উত্তর বেরিয়ে আসে, তাই না? আমি তো এখানে ভেক্টর চাই না, আমি এখানে এল ভেক্টরের মানটা চেয়েছি, কিন্তু এল ভেক্টরের মান এলআই এর মান যোগ করলে পাবো তখনই যদি এলআই গুলো ভেক্টর গুলো সব একই দিকে থাকে, তাই তো? হ্যাঁ স্যার। এবং এই জন্য যেটা হায়ার সেকেন্ডারি বইতে একটা ভুল থাকে না কিন্তু থাকে, সেটাই যদি সবকটা এলআই একই দিকে হয় তবেই এটা কাজ করে। এবং সেটা কখন হয় না, ধরো আমার যে জিনিসটা ঘুরছে সেটা প্রথমত কোনো একটা চাকতি, কিন্তু সেটা প্লেনার চাকতি, একটা একতলীয় বস্তু, সবটাই একটা তলে আছে, ফ্ল্যাট শেপ যাই হোক না কেন, এবং ঘুরছে সেই তলেই, যে তলে আছে সেই তলেই সে বাই বাই করে ঘুরছে। তাই যদি হবে তাহলে যে কোনো আর, যে কোনো বিন্দু আর হচ্ছে এটা, বি হচ্ছে এটা, তাহলে আর ক্রস বি করলে কি আসবে? এক্ষেত্রে এই আর ক্রস বি করলে কোন দিকে আসবে? এই বিন্দুতে মানে আইতম বিন্দু, আবার জেড অ্যাক্সিসটা কি না বলে জেড অ্যাক্সিস বরাবর আসবে বলতে কোনো মানে হয় না। তুই যে বলতে চাইছিস সেটা হচ্ছে এই তলের সাথে লম্ব হবে, তাই তো? কিন্তু সবকটাই বাইরের দিকে হবে। যদি কোনো প্লেনার if it's a planar object rotating in its plane, not about its plane but in its plane, ওই একই তল বজায় রেখে সে যদি ঘোরে এবং আমার অরিজিনটা যদি সেই তলেই থাকে, সেক্ষেত্রে এবং শুধুমাত্র সেক্ষেত্রেই এই জিনিসটা করা যায়। এল ইকুয়াল টু এলআই, এলআই গুলো যোগ করলে মানে এলআই এর মানগুলো যোগ করলেই এলআই ভেক্টর গুলো যোগ করে যা মান পাওয়া যায় তা পাওয়া যায়। আচ্ছা, এই যে সিগমা এম আই আর আই স্কোয়ার করা হলো,
এটা তখনই খাটে যখন তুমি একটা প্লেনার অবজেক্টের কথা বলছো, সেটা নিজের প্লেনে ঘুরছে। তোমরা হায়ার সেকেন্ডারিতে যে কটা ঘোরা জিনিসের কথা বলো সেগুলো সব হচ্ছে ডিস্ক ইত্যাদি, এবং সেগুলো একটা ডিস্ক যদি নিজের অক্ষ বরাবর না করে অন্যদিকে করে তাহলে কিন্তু খাটে না। ডিস্ক যদি এই অক্ষ করে তাহলে ঠিক আছে, তাহলে সে নিজের প্লেনে করছে। ডিস্ক যেই তার সাথে পারপেন্ডিকুলার, তার ভেতরে একটা অক্ষ বরাবর ঘুরলো, তখন কিন্তু ফর্মুলাটা সিগমা এম আই আর স্কয়ার নয়। এটাও আনফর্চুনেটলি হায়ার সেকেন্ডারিতে এই অঙ্কগুলো করানো হয়, সেখানে ঠিকঠাক মানে উত্তরগুলো বের করে দেওয়া কি করে সেটা সেটার জন্য ফর্মুলা দিয়ে বের করে দেওয়া যায়, কিন্তু আসলে কি হচ্ছে সেটা বোঝাটা বেশ শক্ত হয়ে। স্যার কেমন ভাবে ঘুরছে ঠিক বুঝলাম না। ধরো তোমার যদি একটা চাকা থাকে, চাকা যখন ঘুরছে সে তো নানাভাবে ঘুরতে পারে, তাই না? সে তো এরকম একটা অক্ষ বরাবর ঘুরতে পারে যে অক্ষটা সোজা বেরিয়ে আসছে, এরকম ডায়ামিটার বরাবর ঘুরতে পারে, কিন্তু অন্য কোনো অক্ষ বরাবর ঘুরতে পারে। জিনিসটা যেই তাহলে নিজের তলটায় থাকবে, তল ছেড়ে বেরিয়ে যাবে, যে তলে শুরুতে ছিল। তুমি এটা এমনি তোমার হাতের কাছে যা কিছু আছে একটা, সেটা কিন্তু একটু চর্চা করে ঘোরাবার চেষ্টা করো, তাহলে কিন্তু সে আর নিজে একতলে থাকে না, সে অন্য তলে ঘুরতে থাকে। প্রথমত অধিকাংশ বস্তু তো একতলীয় বা প্লেনার নয়, আর দ্বিতীয়ত প্লেনার অবজেক্ট হলেও কিন্তু সে তো নিজের তলেই ঘুরবে, এটা তো কেউ মুসলেখা দিয়ে রাখেনি। সে তো প্রথমে যে তল ছিল সেটা ছেড়ে বেরিয়ে যেতেই পারে ঘুরে, তাহলেই কিন্তু এই ফর্মুলাটা আর খাটানো যায় না। কথাটা বোঝা গেল? হায়ার সেকেন্ডারিতে যে অর্থে ফর্মুলাটা দেওয়া আছে সে অর্থে কোনো গন্ডগোল নেই, কিন্তু সেটা শুধুমাত্র ওই বিশেষ ক্ষেত্রেই খাটে, অন্য ক্ষেত্রে খাটে না। তাহলে এর পরের দিন, মানে পরের মঙ্গলবার আমার শেষ ক্লাস, সেদিন আমরা এই দুটো জিনিসই ফোকাস করবো, যে এই এল ইকুয়াল টু আই ওমেগাটা আসলে ঠিকঠাক দেখা করে করলে কিরকম দেখতে হয় জিনিসটা, আর সেই সমীকরণটার মানেটা আসলে কি, আর ওটা তোমাদের হোমওয়ার্ক বের করা যে কেন আমি ডিএলডিটি টক ব্যবহার করতে পারছিলাম। এই দুটো জিনিস কিন্তু তোমরা স্কুলের লেভেলে করেছো, নতুন কিছু কিন্তু বলি, কিন্তু অনেক সময় স্কুলে এগুলো স্ট্রেস করা হয় না, করা যায়ও না, কারণ অনেক বেশি জিনিস বলতে হয় না, এগুলো একটু জেনে রাখা দরকার। ঠিক আছে, আজকে রাউন্ড এইটুকুই থাক, এবার তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। কারো কিছু জানার থাকলে জিজ্ঞেস কর। যদি কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে আজকের মতো আমার ছুটি। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে হয় এই ভিডিওটা আরেকবার ওদের দেখতে হবে, পরে তারপরে কোশ্চেনটা আসবে। হ্যাঁ, কারণ এটাতে অনেক এইগুলো যদিও সবই চেনা জিনিস, কিন্তু এগুলো ইউজুয়ালি স্ট্রেস করা হয়। হ্যাঁ, মানে আপনি যে দিকগুলো নিয়ে আলোচনা করছেন এগুলো তো সাধারণত থাকে না বইতে, বা যাই হোক সেরকম ভাবে বইতে থাকে না তা নয়, কিন্তু বইতে হয়তো এতটা বিস্তারিত। আর ওই পারপেন্ডিকুলার আর প্যারালাল অ্যাক্সিস থিওরেম যখন হয় তখন কি মানে ওই 3D বডির ক্ষেত্রে যেটা বলছে ওটা কি ওই এই প্লেনটাকে ওই একই ধরে নেওয়া হয়? 3D বডির ক্ষেত্রে হয় না, প্যারালাল অ্যাক্সিস থিওরেম হয়, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম খাটে না। সেটা বোঝা যায়, কারণ তুমি কি বলছো যে একটা অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, বাকি দুটো অক্ষ বরাবর যা আছে তার যোগফল। ধরো একটা স্ফিয়ারের ক্ষেত্রে যদি এটা একটা ইউনিফর্ম স্ফিয়ার হয়, তা তো তিনটে অক্ষ বরাবরই সমান হওয়া উচিত, তাই না? হ্যাঁ, তার জন্য যদি আইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে আমরা পেয়েছি আই হচ্ছে টোয়াইস আই, যেটা একমাত্র আই শূন্য হলে তবেই সম্ভব, তাই না?
তার মানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম এখানে লাগানো যেতে পারে না, লাগানো একদম সাংঘাতিক গন্ডগোল হবে। দেখতেই পাচ্ছ যদি বলি যে আইজেড হচ্ছে আইএক্স প্লাস আইওয়াই, তারপর নিশ্চয়ই জেড অ্যাক্সিসে কোনো কারণে স্পেশাল, সেই জন্যই বাকি দুটো যোগ করে ওটা পাওয়া যাচ্ছে। এটা শুধুমাত্র তখনই ব্যবহার করা যায় যদি একটা প্লেনার অবজেক্ট হয় এবং জেডটা জেড অ্যাক্সিসে তার সাথে লম্ব দিকটা ধরা হয়, সেখানে ক্ষেত্রে শুধু জেড অ্যাক্সিসে স্পেশাল, বাকিগুলো থেকে আলাদা, তাই না? যদি সার্কুলার ডিস্ক হয়, মানে গোল স্ফিয়ার না হয়, যদি সার্কেল হতো, একটা ডিস্ক হতো, তাহলে এই যে অক্ষ আর এই দুটো অক্ষের সমান হবে নিশ্চয়ই। এই অক্ষ আর এই অক্ষের মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু এই অক্ষটা তো আলাদা। হ্যাঁ, তাহলে স্যার ওইটা যে আইএক্স প্লাস আইওয়াই প্লাস আইজেড সমান 2i লেখা হয়, ওটা তাহলে স্যার কোন ক্ষেত্রে প্রযোজ্য? ওটা সবসময় প্রযোজ্য, কিন্তু সেখানে সেই আইটা একেবারেই মানে আইটা কোনো মোমেন্ট অফ ইনার্সিয়াই না। ও আচ্ছা, সেটা হচ্ছে সিগমা এমআই আড়াই স্কোয়ার, যেখানে আড়াইগুলো ডিস্টেন্স, সেগুলো পরের দিন না সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার, আর মনে হয় কারোর প্রশ্ন নেই আপাতত। ঠিক আছে, ঠিক আছে স্যার, রাখি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড নাইট স্যার। বাই। বাই। গুড নাইট।